তুই কি ভেবেছিস তোর এ পাগলামি আমি মেনে নিব? নিচে জিশানের পরিবার বসে আছে, সবাই অপেক্ষা করছে কখন কোণে নিচে নামবে। আর তুই এখানে দরজা বন্ধ করে নাটক করছিস। তোর কি একটুও লজ্জা শরম নেই রোহিণী? আম্মু, তুমি আমাকে জোর করতে পারো না। আমি জিসানকে বিয়ে করব না মানে করব না। ওই ছেলেটা একটা লম্পট। টাকার অহংকারে ওর পা মাটিতে পড়ে না। আমি মরে যাব তাও ওই ছেলের গলায় ঝুলবো না। মুখ সামলে কথা বল বেয়াদব মেয়ে। জিশান তোর বাবার বন্ধুর ছেলে, ওদের স্ট্যাটাস আমাদের সাথে যায়। আর তুই কার জন্য এই বিয়েটা ভাঙতে চাইছিস? হ্যাঁ, ওই ভিখারির ছেলে আরিয়ানের জন্যে? তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? আম্মু, আরিয়ানকে নিয়ে একটা আজে বাজে কথা বলবে না তুমি। ও আমার সবচেয়ে ভালো বন্ধু। ও ভিখারি না, ওর সম্মান আছে। আরিয়ানের মতো 10টা ছেলে জিসানের পায়ের ধুলোর সমানও হবে না। বন্ধু? হা, একটা ছেলে আর একটা মেয়ে কখনোই শুধু বন্ধু হতে পারে না। আমি আজই তোর এই বন্ধুত্বের ভূত ছাড়াবো। শফিক, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? মেয়েকে বোঝাও। ও যদি আজ নিচে না যায়, আমি কিন্তু বিষ খেয়ে এই বাড়ির সম্মান শেষ করে দিব। লুবনা, তুমি একটু শান্ত হও। মেয়েটা ভেতর থেকে কাঁদছে। বিয়ের দিন এভাবে কেউ চিল্লাচিল্লি করে? মা রোহিণী, দরজাটা খোল মা। তুই একবার দরজা খোল, আমি তোর সাথে কথা বলি। আপু, তুমিও আমাকে বুঝতে পারছো না? জিসান ভালো ছিলেন না আব্বু। তুমি প্লিজ এই বিয়েটা ভেঙে দাও। তুমি তো জানো আমি আরিয়ানকে ছাড়া অন্য কাউকে বন্ধু ভাবতেও পারি না। আর স্বামী তো অনেক দূরের কথা। আব্বু প্লিজ আমাকে বাঁচাও। রোহিণী ভেতর থেকে ফুপিয়ে কাঁদতে লাগলো। পরনে তার ভারী লাল বেনারসি, দুহাতে গাঢ় মেহেদি, কিন্তু চোখে মুখে রাজ্যের আতঙ্ক আর অসহায়ত্ব। শফিকুর রহমান দরজার বাইরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন জিসান ছেলে হিসেবে খুব একটা সুবিধার না, কিন্তু স্ত্রী লুবনার জেদের কাছে তিনি সবসময় অসহায়। শফিক, তুমি যদি আজ এই দরজা না ভাঙো তবে আমি লোক ডাকবো। রোহিণী, আমি তোকে শেষবারের মতো বলছি, সোজা হয়ে দরজা খোল। আমি খুলবো না। তোমরা পারলে দরজা ভেঙে আমাকে মরা অবস্থায় বের করো। রোহিণী দরজার কাছ থেকে সরে গিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। ওর শ্বাস দ্রুত ওঠানামা করছে। আরিয়ানের নাম্বারে গত 1 ঘন্টায় সে অন্তত 50 বার কল করেছে, কিন্তু ছেলেটা ফোন ধরছে না। রোহিণী বুঝতে পারল এভাবে বসে থাকলে ওর জীবনটা আজই শেষ হয়ে যাবে। ওকে পালাতে হবে। আমি কিছুতেই এই বিয়ে করব না। আমাকে পালাতে হবে। হ্যাঁ, আরিয়ানের কাছে যেতে হবে। একমাত্র ওই পারে আমাকে বাঁচাতে। ওর এত বড় সাহস, ও আমার ফোন ধরছে না। রোহিণী জানালার গ্রিল ধরে নিচে তাকালো। দোতলার বারান্দা থেকে পাইপে নামা খুব একটা কঠিন না। ছোটবেলায় আরিয়ানের সাথে কত আম গাছ বেয়ে উঠেছে সে। রোহিণী ভারী শাড়ির আঁচল কোমরে শক্ত করে গুজে নিল, চোখের পানি মুছে ফেলল। আজ তাকে সাহসী হতে হবে। ধুর, এই মেয়েটা আজ কল ধরছে না কেন? ওর তো আজ বিয়ে, আমার তো যাওয়ার কথা। কিন্তু লুবনা আন্টির ওই অপমানের পর আমি কিভাবে যাই? আন্টি তো আমাকে ওদের গেটের দারোয়ান দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আরিয়ান লেকের ধারে ফাঁকা বেঞ্চে বসে বারবার রোহিণীর নাম্বারে ডায়াল করতে লাগলো। ওর বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। রোহিণী ওর ছোটবেলার বন্ধু, সবসময়ের ছায়া সঙ্গী। আজ সেই বন্ধু অন্যের হয়ে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে কারো হাঁপানো আর কান্নার মিশ্রিত কণ্ঠ শুনে আরিয়ান চমকে ঘুরে তাকালো। আরিয়ান? রোহিণী, তুই এই বেশে? তুই এখানে কি করছিস? তোর নাচ বিয়ে, তুই কাঁদছিস কেন? আমাকে বাঁচা আরিয়ান। ওরা আমাকে জোর করে জিসানের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল। আমি ছাদ থেকে পাইপ বেয়ে পালিয়ে এসেছি। আমাকে তুই এখান থেকে নিয়ে চল। তুই পাগল হয়ে গেছিস? পাইপ বেয়ে নেমেছিস এই শাড়ি পরে? পড়ে গেলে কি হতো? হাত পা ভাঙতো না? আর তুই এখানে পালিয়ে এসেছিস মানে কি? আঙ্কেল আন্টি তো পাগল হয়ে যাবে। তুই কি কোনো সেন্সে আছিস? তো কি করতাম আমি? জিসানের মতো একটা নোংরা জঘন্য ছেলের গলায় ঝুলে পড়তাম? তুই তো সব জানিস আরিয়ান। জিসানের চরিত্র সম্পর্কে তুই আমাকে নিজেই বলিসনি। তুই কেন আসলি না আমাকে বাঁচাতে? তুই ফোন ধরছিলি না কেন? আমি কিভাবে যেতাম রোহিণী? তোর মা আমাকে তোদের বাড়ির গেটে ঢুকতে নিষেধ করেছে। আমি গেলে কি উনি আমাকে ছেড়ে দিতেন? আর আমার ফোন সাইলেন্ট ছিল।
আমি খেয়াল করিনি। তো তুই আমাকে ওই নরকে ফেলে রাখবি? তুই না আমার বেস্ট ফ্রেন্ড? তুই না বলতি আমার চোখে কখনো পানি আসতে দিবি না? তুই না বলতি আমাকে কেউ কষ্ট দিলে তুই তার হাত ভেঙে দিবি? আজ দেখ আমার চোখে পানি, আজ তুই কোথায়? রোহিণী আরিয়ানের বুকে মাথা গুজে হাউমাউ করে কেঁদে উঠল। ওর কান্নায় আরিয়ানের বুকের শার্ট ভিজে যেতে লাগলো। আরিয়ান কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ওর হাত দুটো কাঁপছে। ও ধীর গতিতে ওর হাত দুটো রোহিণীর পিঠে রাখলো। শান্ত হ রোহিণী, প্লিজ কাঁদিস না। কেউ দেখলে কি ভাববে বলতো? একটা কোণে বউ এভাবে রাস্তায় দাঁড়িয়ে এক ছেলের বুকে কাঁদছে, মানুষ তোকে খারাপ বলবে। যে যা ভাবার ভাবুক, আমার কিচ্ছু যায় আসে না। আর আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। তুই আমাকে দূরে কোথাও নিয়ে চল, আমরা অন্য কোনো শহরে চলে যাব। কোথায় নিয়ে যাব? তুই কি বাচ্চাদের মতো কথা বলছিস? তোর মাথা কাজ করছে না এখন? চল তোকে বাসায় দিয়ে আসি। আমি আঙ্কেলকে বোঝাবো, আমি নিজে জিসানের পরিবারের সাথে কথা বলবো। না, তুই যদি আমাকে এখন বাসায় নিয়ে যাস, আমি তোর সামনে এই লেকের পানিতে ঝাঁপ দিব। সত্যি বলছি আরিয়ান, আমি মরে যাব তাও জিসানের বউ হব না। আরিয়ান রোহিণীর চোখের দিকে তাকালো। সে জানে রোহিণী কতটা জেদি। ও যা বলে তাই করে। ঠিক সেই মুহূর্তে একটা কালো রঙের দামি গাড়ি এসে সজোরে ব্রেক কষলো ওদের সামনে। গাড়ি থেকে নেমে এলো হুড়মুড় করে লুবনা রহমান, শফিকুর রহমান আর জিসান। এই তো, আমি জানতাম এই ছোট লোকের ছেলেটাই আমার মেয়েকে ফুসলিয়ে নিয়ে এসেছে। তুই আমার মেয়ের মাথা খেয়েছিস। আন্টি, আপনি মুখ সামলে কথা বলুন। আমি রোহিণীকে ফুসলাইনি, ও নিজেই এখানে চলে এসেছে। আমি তো উল্টো ওকে বোঝানোর চেষ্টা করছি। চুপ কর শালা ফকিনের পুত। তুই আমার হবু বউকে নিয়ে এখানে দাঁড়িয়ে রোম্যান্স করছিস, আর আমি তোকে ছেড়ে দেবো? তুই জানিস আমি তোকে আজ এইখানেই পুঁতে ফেলবো। জিসান এগিয়ে এসে আরিয়ানের শার্টের কলার চেপে ধরলো। আরিয়ান শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টিতে জিসানের দিকে তাকিয়ে রইল। রোহিণী সাথে সাথে জিসানকে ধাক্কা দিয়ে সজোরে সরিয়ে দিল। খবরদার জিসান, তুই আরিয়ানের গায়ে হাত দিবি না। তুই ওর পায়ের যোগ্যও না। তুই ওকে ছোঁয়ার সাহস কোথায় পেলি? রোহিণী, তুমি আমার স্ত্রী হতে চলেছো, আর তুমি কিনা একটা রাস্তার ছেলের জন্য আমার গায়ে হাত তুললে? এত দরদ এই ছেলের জন্য? তুই জীবনেও আমার স্বামী হতে পারবি না জিসান। আমি মরে যাব তাও তোর মতো চরিত্রহীন লম্পটকে বিয়ে করব না। তুই তোর ওই টাকা নিয়ে তোর বাবার কাছে গিয়ে বসে থাক। রোহিণী, তুই কি চাস আমার মরা মুখ দেখতে? চল বলছি বাসায়। তোর আজই বিয়ে হবে জিসানের সাথে। তুই আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিস। না আম্মু, আমি যাব না। আমি কিছুতেই যাব না। আব্বু, তুমি কিছু বলো। তুমি তো জানতে আমি আরিয়ান ছাড়া আর কাউকে কিছু বলতে পারি না। তুমি কেন আমাকে জোর করছো? রোহিণী কথাটা অসম্পূর্ণ রেখে আরিয়ানের হাত শক্ত করে চেপে ধরলো। আরিয়ান অবাক হয়ে রোহিণীর হাতের দিকে তাকালো। শফিকুর রহমান এতক্ষণ চুপ ছিলেন। মেয়ের কান্না দেখে তার বুক ফেটে যাচ্ছিল। লুবনা, তুমি এবার একটু থামবে? তুমি কি দেখতে পাচ্ছ না মেয়েটা জিসানকে সহ্য করতে পারছে না? ও কত ভয়ে আছে, তুমি বুঝতে পারছো না? তুমি চুপ করো শফিক। তোমার আশকারাতেই মেয়ে আজ এত দূর সাহস পেয়েছে। জিসান, তুমি ওকে জোর করে গাড়িতে তোলো। ওকে আজ আমি দেখিয়ে ছাড়বো কে ওর মা। আসো রোহিণী, তোমার এই জেদ আমি বাসর রাতে ভাঙবো। তোমার মতো ঘাটতার মেয়েকে কিভাবে সাইজ করতে হয় আমার জানা আছে। আজকে রাতে তোমার সব অহংকার আমি ধুলো মিশিয়ে দেবো। জিসান নোংরা একটা হাসি দিয়ে রোহিণীর হাত ধরতে এগিয়ে এলো। হঠাৎ আরিয়ান জিসানের হাত মাঝপথে শক্ত করে খপ করে ধরে ফেললো। আরিয়ানের মুষ্টি এতটাই শক্ত ছিল যে জিসান ব্যথায় কুকিয়ে উঠল। ও আপনাকে বারণ করেছে ওর গায়ে হাত না দিতে। কথা কানে যায় না নাকি আমি অন্য ভাষায় বোঝাবো? শালা, তুই আমার হাত ধরিস? জানিস আমি কে? আমি তোকে আজ পুলিশে দেবো। তুই যেই হোস, আমার বন্ধুকে যদি তুই জোর করার চেষ্টা করিস তবে এই হাত আমি এখানেই ভেঙে গুড়িয়ে দিব। আরিয়ানের গায়ে হাত দিয়ে তুই পার পেতে পারিস, কিন্তু রোহিণীর গায়ে হাত দিলে আমি তোকে আস্ত রাখবো না। কত বড় স্পর্ধা! শফিক, তুমি পুলিশ ডাকো। এই ছেলেটাকে কিডন্যাপিং কেসে জেলে ঢোকাও। ও আমার মেয়েকে ব্ল্যাকমেল করছে। আরিয়ান, তুমি বাবা রোহিণীকে ছেড়ে দাও।
ওকে আমাদের সাথে যেতে দাও। পরিস্থিতি আরো খারাপ করো না বাবা। আঙ্কেল, আপনি তো জিসানকে চেনেন, ও কেমন ছেলে আপনি জানেন। এরপরও কি আপনি রোহিণীকে ওর হাতে তুলে দিবেন? আপনি একজন বাবা হয়ে কিভাবে ওর চোখের পানি সহ্য করছেন? আমার কিছু করার নেই বাবা। আজ বিয়ে না হলে সমাজে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। জিসানের পরিবার অনেক ক্ষমতাবান, বিয়েটা আমাকে দিতেই হবে। সম্মান? মেয়ের জীবনের চেয়ে তোমার সমাজের সম্মান বড় হয়ে গেল আব্বু? ঠিক আছে, যদি বিয়ে করতেই হয় তবে আমি জিসানকে নয় আরিয়ানকে বিয়ে করব। রোহিণীর কথায় সেখানে পিনপতন নীরবতা নেমে এলো। আরিয়ান চমকে রোহিণীর দিকে তাকালো। লুবনা রহমান রাগে কাঁপতে কাঁপতে নিজের চুল টেনে ধরলেন। তুই কি পাগল হয়েছিস? এই ভিখারির ছেলেকে তুই বিয়ে করবি, যার নিজের থাকার ঠিকমতো জায়গা নেই, যে তোকে দুবেলা ঠিকমতো খাওয়াতেও পারবে না। হ্যাঁ করব, ও ভিখারি হতে পারে কিন্তু ওর মনটা জিসানের মতো নোংরা না। ও আমাকে অন্তত মানুষের সম্মানটা দিবে। ও আমাকে ভালোবাসতে না পারুক, অন্তত আমাকে আঘাত করবে না। আরিয়ান, তুই আমাকে বিয়ে করবি? বল করবি? রোহিণী, তুই রাগের মাথায় কি বলছিস এসব? তুই জানিস তুই কি বলছিস? বিয়ে কোনো খেলা না। আমি খুব ভালো করে জানি আমি কি বলছি। তুই যদি আজ আমাকে বিয়ে না করিস তবে আমি এই মুহূর্তে এই লেকে ঝাঁপ দিব। তুই আমাকে বাঁচাবি নাকি মরতে দিবি, সিদ্ধান্ত তোর। রোহিণী দৌড়ে লেকের পাড়ে রেলিং এর কাছে চলে গেল। আরিয়ান সাথে সাথে ছুটে গিয়ে ওর হাত টেনে ধরলো। ওর চোখে মুখে প্রবল ভয়। পাগলামি করিস না রোহিণী। ঠিক আছে ঠিক আছে, তুই যা বলবি আমি তাই করব। তুই শান্ত হ, আমি তোকে মরতে দিতে পারি না। আরিয়ান, তুমি কি সত্যি ওকে বিয়ে করতে রাজি? তুমি কি ওর দায়িত্ব নিতে পারবে বাবা? আঙ্কেল, ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর চোখের পানি আমি সহ্য করতে পারি না। আপনারা যদি জোর করে ওর জীবন নষ্ট করতে চান তবে আমি ওকে প্রোটেক্ট করব। হ্যাঁ, আমি ওকে বিয়ে করব। আমার যত কষ্টই হোক আমি ওকে সুখে রাখার চেষ্টা করব। অসম্ভব, এই বিয়ে আমি মানব না। আমি বেঁচে থাকতে এই ছোট লোকের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে দিব না। শফিক, তুমি ওকে আটকাও। তুমি চুপ করো লুবনা। তুমি যা চেয়েছিলে তা তো হলো না। আমি আর আমার মেয়ের চোখের পানি দেখতে পারবো না। আরিয়ান, আমি জানি তুমি ওকে সুখে রাখবে। চলো আমার সাথে কাজী অফিসে। শফিকুর রহমান জিসান আর লুবনা রহমানকে হতবাক করে দিয়ে আরিয়ান আর রোহিণীকে নিয়ে কাজী অফিসে চলে গেলেন। সেখানে দ্রুত তাদের বিয়ে সম্পন্ন হলো। লুবনা রহমান রাগে গিজগিজ করতে করতে সেখান থেকে চলে গেলেন। শফিকুর রহমান রোহিণীর মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে ভারাক্রান্ত মনে বিদায় নিলেন। আরিয়ান আর রোহিণী একটা রিকশায় করে আরিয়ানের বাড়ির দিকে রওনা দিল। সারা রাস্তা দুজনের কেউ কোনো কথা বলল না। এক অদ্ভুত নীরবতা দুজনকে ঘিরে রাখলো। নাম, সাবধানে নামিস, শাড়িতে পা আটকে পড়ে যাবি আবার। রাত 12টা। আরিয়ানের ছোট্ট ছিমছাম রুমটাতে রোহিণী বেনারসি পরে বিছানায় বসে আছে। পুরো ব্যাপারটা ওর কাছে এখনো স্বপ্নের মতো লাগছে। যে ছেলেটার সাথে ও সারাদিন মারামারি করত, চুল টানাটানি করত, আজ সে ওর স্বামী। আরিয়ান ড্রয়িং রুমে বসেছিল এতক্ষণ। ওর নিজেরও বিশ্বাস হচ্ছে না মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ওর জীবনটা কতটা বদলে গেছে। ধীর পায়ে সে রুমে ঢুকলো। দরজাটা বন্ধ করার শব্দে রোহিণী কেঁপে উঠল। কিরে, তুই এখনো এই ভারী শাড়ি পরে বসে আছিস? গরম লাগছে না? ঘেমে নে তো, একাকার অবস্থা তোর। না মানে আমি তো কিছু আনিনি, কি পরবো? আর আমার কেমন যেন অদ্ভুত লাগছে রে আরিয়ান। অদ্ভুত তো লাগবেই, তুই তো সোজা বিয়ের আসর থেকে পালিয়েছিস। দাঁড়া, আবার একটা টি শার্ট আর ট্রাউজার দিচ্ছি, আপাতত এটা পরেই ম্যানেজ করে নে। কাল সকালে তোর জন্য কাপড় কিনে আনবো। আরিয়ান আলমারি ঘেটে একটা কালো টি শার্ট আর ট্রাউজার বের করে রোহিণীর দিকে এগিয়ে দিল। রোহিণী মাথা নিচু করে কাপড়গুলো নিল। আরিয়ান খেয়াল করলো রোহিণী ওর চোখের দিকে তাকাচ্ছে না। মেয়েটার চিরচেনা সেই চঞ্চলতা কোথায় যেন হারিয়ে গেছে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি বারান্দায় আছি, কোনো দরকার হলে ডাক দিস। রোহিণী বাথরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আরিয়ানের বড় টি শার্টটা গায়ে জড়িয়ে বের হলো। টি শার্টটা ওর হাঁটু পর্যন্ত নেমে এসেছে। মেহেদি রাঙা হাত আর ভেজা চুলে রোহিণীকে অদ্ভুত মায়াবী লাগছিল। আরিয়ান বারান্দা থেকে রুমে এসে রোহিণীকে দেখে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল।
ও দ্রুত চোখ সরিয়ে নিল। চল মুছে নে ভালোভাবে, না হলে ঠান্ডা লাগবে। তুই তো আবার একটুতেই অসুস্থ হয়ে যাস। আরিয়ান, হ্যাঁ বল, কি হয়েছে? খারাপ লাগছে? তুই কি আমার উপরে রেগে আছিস? রেগে কেন থাকবো? আমি তো রেগে নেই। এই যে আমি তোকে এইভাবে সবার সামনে ব্ল্যাকমেল করে জোর করে বিয়ে করলাম, তোর তো একটা নিজস্ব জীবন ছিল, তোর হয়তো অন্য কোনো পছন্দ ছিল, আমি হয়তো তোর ঘাড়ে একটা বিশাল বোঝা হয়ে গেলাম। আরিয়ান ধীর পায়ে রোহিণীর সামনে এসে দাঁড়ালো। রোহিণীর ভেজা অপরাধীর চোখের দিকে তাকিয়ে ওর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তুই আমার বন্ধু রোহিণী, তুই আমার ঘাড়ে কখনো বোঝা হতে পারিস না। আমি তোকে জিসানের মতো একটা পশুর হাতে কিভাবে তুলে দিতাম। তুই আমার কাছে বোঝা না, তুই আমার একটা দায়িত্ব। কিন্তু আমরা তো শুধু বন্ধু ছিলাম, তুই তো আমাকে সেভাবে কখনো দেখিসনি, আমিও তোকে কখনো ওই নজরে দেখিনি। এখন আমরা স্বামী স্ত্রী, তুই কি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবি? সময় লাগবে রোহিণী, আমাদের দুজনেরই সময় লাগবে। আমরা আজ পর্যন্ত একে অপরকে তুই টোকারি করে এসেছি, মারামারি করেছি, গালাগালি করেছি। হুট করে এই স্বামী স্ত্রীর সম্পর্কটা হজম করা একটু কঠিন, কিন্তু আমি চেষ্টা করব। তুই কি চাস আমি তোকে আপনি করে বলি, যেমন উপন্যাসে লেখে? ওগো শুনছো? রোহিণীর কথায় আরিয়ান ফিক করে হেসে দিল। রোহিণীরও ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। গুমোট ভারী পরিবেশটা একটু হালকা হলো। না বাবা, তোকে ওগো শুনছো বলতে হবে না। তুই যেমন আছিস তেমনই থাক। তুই করে বললে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। তুই আপনি করে বললে আমার মনে হবে আমি কোনো বৃদ্ধ মানুষের সাথে কথা বলছি। কিন্তু আরিয়ান, একটা কথা বলবো, তুই রাগ করবি না তো? বল। আমি রাগ করব কেন? তুই যখন জিসানের হাতটা চেপে ধরেছিলি তখন তোকে একদম হিরোদের মতো লাগছিল। আমার বুকের ভেতর কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল এই মানুষটার ছায়ায় আমি পৃথিবীর সবচেয়ে নিরাপদ মেয়ে। ফাইজলামি করিস না রোহিণী, ঘুমাতে আয়, রাত অনেক হয়েছে। কাল সকালে আব্বু আম্মু আর ভাইয়া ভাবির সামনে আমাকে অনেক জবাবদিহি করতে হবে। আমি ফাজলামি করছি না রে, আমি সত্যি বলছি। তুই আজ আমাকে যে সম্মান দিয়েছিস, আমাকে যেভাবে আগলে রেখেছিস, সেটা আমার নিজের বাবাও দিতে পারেনি। রোহিণী মাথা নিচু করে কথাটা বলল। ওর গলাটা ধরে এসেছে। আরিয়ান বুঝতে পারলো মেয়েটার আজ সারাদিন কতটা মানসিক চাপের ভেতর দিয়ে গেছে। আরিয়ান আস্তে করে রোহিণীর পাশে বিছানায় বসলো। রোহিণী, এদিকে তাকা, আমার চোখের দিকে তাকা। রোহিণী ধীরে ধীরে মুখ তুলে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান ওর ডান হাতটা বাড়িয়ে দিয়ে রোহিণীর মেহেদি রাঙা কাঁপতে থাকা হাতটা নিজের হাতের মুঠোয় নিল। রোহিণী একটা আলতো শিহরণ অনুভব করলো। এর আগে আরিয়ান 1000 বার ওর হাত ধরেছে রাস্তা পার করার সময়, কিন্তু আজকের এই স্পর্শটা সম্পূর্ণ আলাদা। এই স্পর্শে বন্ধুত্বের চেয়ে বেশি কিছু মিশে আছে, একটা অধিকার, একটা আশ্রয়। আমি হয়তো তোকে তোর বাবার বাড়ির মতো রাজপ্রাসাদ দিতে পারবো না। আমার এই ছোট্ট ঘরে হয়তো তোর অনেক কষ্ট হবে। আমার পরিবারের সবার মন জয় করতেও তোর সময় লাগবে, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, জীবনে কখনো তোর চোখের পানি মাটিতে পড়তে দিব না। স্ত্রী হিসেবে তুই আমার সম্মান, আর আমি আমার সম্মানকে সবসময় নিজের জীবনের চেয়েও বেশি আগলে রাখবো। আরিয়ানের শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বর শুনে রোহিণীর চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ও নিজেকে আর ধরে রাখতে পারল না। আরিয়ানের বুকে মাথা গুজে হাউমাউ করে কেঁদে উঠল। আরিয়ান এবার আরোকে বাধা দিল না। ও রোহিণীকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল। ওর পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। আমাকে ছেড়ে যাবি না তো আরিয়ান? আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না রে। আমি সবাইকে ছেড়ে, সব সম্মান ছেড়ে শুধু তোর আশ্রয়ে এসেছি, আমাকে ফেলে দিবি না তো? পাগল মেয়ে, আমি তোকে ছেড়ে কোথায় যাব? তুই তো আমার ঘাড়ের ভূত। ভূত কি এত সহজে ছাড়ে? আমি তোকে সারা জীবন এভাবেই সহ্য করব। এই, একদম ভূত বলবি না। আমি তোর বউ হই এখন। বউকে কেউ ভূত বলে? ওরে বাপরে, এখনই বউয়ের অধিকার খাটানো শুরু? আচ্ছা ঠিক আছে, ভূত বলবো না, পেতনি বলবো। পেতনি বউ। রোহিণী ভেজা চোখে খিলখিল করে হেসে উঠল। আরিয়ান মুগ্ধ হয়ে রোহিণীর হাসি মাখা মুখের দিকে তাকিয়ে রইল। রোহিণী মুখ তুলে
আরিয়ানের চোখের দিকে তাকালো। দুজনের দৃষ্টি এক হলো। আরিয়ানের চোখে যে গভীর মায়া আর ভালোবাসা দেখতে পেল রোহিণী, তা সে আগে কখনো দেখেনি। রোহিণীর মনে হলো এই মানুষটার বুকেই তার সারা জীবনের শান্তি লুকিয়ে আছে। আরিয়ান, হুম, বল। তুই অনেক ভালো রে, অনেক ভালো। আমি মনে হয় তোকে ভালোবেসে ফেলেছি, বন্ধু হিসাবে নয়, স্বামী হিসাবে। রোহিণীর কথায় আরিয়ানের হার্টবিট বেড়ে গেল। ও রোহিণীর চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। রোহিণীর মুখে কোনো দুষ্টুমির ছাপ নেই, শুধু এক অদ্ভুত স্নিগ্ধতা আর আত্মসমর্পণ। রোহিণী ধীরে ধীরে আরিয়ানের মুখের দিকে এগিয়ে গেল। আরিয়ান কয়েক সেকেন্ডের জন্য থমকে গেলেও নিজেকে আর আটকাতে পারল না। সে চোখ বন্ধ করে রোহিণীর কপালে একটা দীর্ঘ উষ্ণ চুম্বন এঁকে দিল। রোহিণী চোখ বুজে সেই স্পর্শটা অনুভব করলো। ওর মনে হলো জীবনের সমস্ত শূন্যতা আজ এই একটা চুম্বনে পূর্ণ হয়ে গেল। তুই ঘুমিয়ে পড়, তোর অনেক ধকল গেছে আজ, আমি তোকে আর জ্বালাবো না। তুই কোথায় ঘুমাবি? তুই কি অন্য রুমে যাবি? না, আমি নিচে সোফায় শুয়ে পড়ছি, তুই খাটে ঘুমা, একা বিছানায় আরাম করে ঘুমা। একদম না, তুই আমার স্বামী, তুই আমার পাশে ঘুমাবি। নিচে কেন ঘুমাবি? আরে পাগলি, আমি নিচে ঘুমালে তোর সুবিধা হবে, তুই তো একা ঘুমিয়ে অভ্যস্ত, আর আমি পাশে থাকলে তোর আনইজি লাগতে পারে। তুই আসবি কিনা বল, না হলে কিন্তু আমি সারা রাত বসে থাকবো, এক ফোঁটাও ঘুমাবো না। আমার তোকে ছাড়া ভয় করবে এই নতুন বাড়িতে। আচ্ছা বাবা, আসছি। তোর জেদের কাছে তো আমি সবসময় হারি, আজও হারলাম, একটু সরে সব। আরিয়ান হেসে বিছানায় উঠে এলো। রোহিণী একটু সরে গিয়ে আরিয়ানকে জায়গা করে দিল। দুজন পাশাপাশি শুয়ে পড়লো। ঘরের লাইট নিভিয়ে দেওয়া হলো। শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে রোহিণীর মুখে পড়ছে। আরিয়ান এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? ভয় লাগছে আমাকে দেখে? হুম, ভয় তো লাগছেই, কখন যে খামচি দিয়ে দিস কে জানে। তোর তো আবার ঘুমের ঘোরে লাথি মারার অভ্যাস আছে। এই আমি খামচি দেই, লাথি মারি? দাঁড়া, দেখাচ্ছি মজা। রোহিণী কৃত্রিম রাগ দেখিয়ে আরিয়ানের দিকে ঘুরে ওর বুকে একটা হালকা চিমটি কাটলো। আরিয়ান আহ করে উঠে রোহিণীর হাতটা ধরে ফেললো। দুজনের খুব কাছাকাছি চলে এলো। দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। এক অদ্ভুত মাদকতা কাজ করছে দুজনের মাঝে। রোহিণী লজ্জায় চোখ নামিয়ে নিল। খুব তো সাহস দেখাচ্ছিলি, এখন চোখ নামিয়ে নিলি কেন? লজ্জা পাচ্ছিস? কই, আমি তো সাহস দেখাইনি, আর আমি মোটেও লজ্জা পাচ্ছি না। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। রোহিণী তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললো। আরিয়ান মুচকি হেসে রোহিণীর মাথায় চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। রোহিণী আরিয়ানের বুকের সাথে আরেকটু ঘেঁষে শুয়ে পড়ল। বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে আজ তারা স্বামী স্ত্রী, এক নতুন আবেগের নতুন জীবনের শুরু। কিন্তু কাল সকালে আরিয়ানের পরিবারের সামনে কি ঝড় অপেক্ষা করছে তা তারা কেউ জানে না। ভোরের স্নিগ্ধ আলো জানালার পর্দা ভেদ করে আরিয়ানের ছোট্ট ঘরের ভেতর এসে পড়েছে। ফ্যানের মৃদু শব্দ ছাড়া পুরো ঘর একদম শান্ত। রোহিণী ধীরে ধীরে চোখ খুলল। নতুন জায়গা, নতুন বিছানা। প্রথম কয়েক সেকেন্ড তার কিছুই মনে পড়ল না। পাশ ফিরতেই তার চোখ আটকে গেল আরিয়ানের দিকে। আরিয়ান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। রোহিণীর বুকের ভেতরটা হঠাৎ করেই ধক করে উঠল। কাল রাতে সব ঘটনা তার চোখের সামনে ভেসে উঠল। তুই কতক্ষণ ধরে জেগে আছিস? এই তো কিছুক্ষণ হলো। তোর ঘুম ভেঙে গেল কেন? আরেকটু ঘুমাতে পারতি, সারা রাত তো এপাশ ওপাশ করেছিস, ঠিক মতো ঘুমাসনি জানি। ঘুম কি আর আসে রে? বুকের ভেতরটা কেমন যেন টিপ টিপ করছে। আজ সকালে তোর আম্মু আব্বু আমাকে দেখে কি বলবে? তারা কি আমাকে মেনে নেবে? ভয় পাচ্ছিস? খুব ভয় লাগছে। তোর আব্বুকে তো আমি ছোটবেলা থেকেই চিনি। আঙ্কেল খুব রাগী, আর তোর বড় ভাবি তানিয়া ভাবি তো আমাকে এমনিতেই দু চোখে দেখতে পারে না। আজ আমাকে এই রূপে দেখলে তো আমাকে আজ তো খেয়ে ফেলবে। আরিয়ান মুচকি হেসে রোহিণীর কপালে ওপর পড়ে থাকা অবাধ্য চুলের গোছাটা কানের পেছনে গুজে দিল। রোহিণী এই আকস্মিক স্পর্শে একটু কেঁপে উঠল। আরিয়ানের চোখের দিকে তাকাতে তার ভীষণ লজ্জা লাগতে শুরু করলো। ভয় পাস না, আমি তো আছি। যা ঝড় আসার আমার উপর দিয়ে যাবে, তুই শুধু আমার পেছনে থাকবি, কেউ তোকে একটা কটু কথা বলার সাহস পাবে না। কিন্তু আরিয়ান, আমি তো তোর এই শার্ট আর ট্রাউজার পরে আছি, এইভাবে কি সবার সামনে যাওয়া ঠিক হবে? তোর আম্মু কি ভাববে? আচ্ছা দাঁড়া, আমি ছোঁয়াকে ডাক দিচ্ছি, ও নিশ্চয়ই উঠে গেছে। ওর কোনো একটা শাড়ি বা সালোয়ার কামিজ আপাতত পরে নে, তারপর আমি
বাজার থেকে তোর জন্য নতুন কাপড় নিয়ে আসবো। আরিয়ান বিছানা ছেড়ে উঠে দরজা খুলতে যাবে, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আরিয়ান দরজা খুলতেই দেখলো তার ছোট বোন ছোঁয়া দাঁড়িয়ে আছে। ছোঁয়ার চোখে মুখে তীব্র বিস্ময় আর আতঙ্ক। ভাইয়া, তুই নাকি কাল রাতে বিয়ে করেছিস? তানিয়া ভাবি তো পুরো বাড়ি মাথায় তুলে ফেলছে। আব্বু তো রেগে আগুন হয়ে আছে। ডাইনিং রুমে সবাই তোর জন্য অপেক্ষা করছে। আমি আসছি। ছোঁয়া শোন, তোর ভাবি ভেতরে আছে। ওর তো কোনো কাপড় নেই। তোর একটা সুতির শাড়ি বা ভালো কোনো জামা ওকে দে তো আপাতত। ভাবি মানে সত্যি বিয়ে করেছিস? আর কে সে? ছোঁয়া আরিয়ানকে সরিয়ে ভেতরে উকি দিল। বিছানায় রোহিণীকে বসে থাকতে দেখে ছোঁয়ার চোখ কপালে ওঠার জোগাড়। রুহিনী আপু, তুই মানে আপনি? ভাইয়া, তুই রুহিন আপুকে বিয়ে করছিস? ওহ মাই গড, আমরা তো বিশ্বাস হচ্ছে না। ছোঁয়া প্লিজ আমাকে তুই করেই বল। তোরা আমাকে এইভাবে দেখলে আমার খুব আনইজি লাগে। না না, তুমি এখন আমার বড় ভাবি। আমি তোমাকে তুই বলবো কোন সাহসে? দাঁড়াও, আমি আমার সবচেয়ে সুন্দর শাড়িটা তোমার জন্য নিয়ে আসছি। আজ তোমাকে একদম নতুন বইয়ের মতো সাজাবো। ছোঁয়া এক দৌড়ে নিজের রুমে চলে গেল। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে রোহিণীর দিকে তাকালো। ছোঁয়া তোকে খুব পছন্দ করে, অন্তত একজন তো তোর পক্ষে আছে। তুই রেডি হয়ে নে, আমি ড্রয়িং রুমে যাচ্ছি। আরিয়ান, আমাকে একা ফেলে যাবি না প্লিজ। আমিও তোর সাথে যাব। আমি একা ওই ঘরের ভেতরে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই আগে শাড়িটা পরে নে, আমি বারান্দায় অপেক্ষা করছি। আধ ঘন্টা পর রোহিণী ছোঁয়ার দেওয়া একটা হালকা নীল রঙের সুতির শাড়ি পরে রেডি হলো। চোখে মুখে কোনো সাজ নেই, শুধু হাতে কালকে সেই গাঢ় মেহেদি। আরিয়ান রোহিণীর হাত ধরে ধীর পায়ে ড্রয়িং রুমের দিকে এগোলো। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। সোফায় গম্ভীর মুখে বসে আছেন আকবর সাহেব, তার পাশেই চোখ মুছছেন সাইমা বেগম। অন্য সোফায় আরিয়ানের বড় ভাই নিহাল বিরক্তি নিয়ে বসে আছে, আর তার স্ত্রী তানিয়া ঠোঁট বাঁকিয়ে দাঁড়িয়ে আছে। একপাশে দাদা ভাই খবরের কাগজ পড়ছেন। আরিয়ান আর রোহিণীকে ড্রয়িং রুমে ঢুকতে দেখে আকবর সাহেব ফেটে পড়লেন। তোর এত বড় সাহস কি করে হলো আরিয়ান? তুই আমাকে তোর মাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলি, তাও আবার কার মেয়েকে বিয়ে করেছিস? শফিকুর রহমানের মেয়ে, যাদের টাকার গরমে মাটিতে পা পড়ে না। আব্বু, পরিস্থিতি এমন ছিল যে আমাকে বিয়েটা করতেই হতো। রোহিণী বিপদে পড়েছিল, ওর মা ওকে জোর করে এমন একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছিল যে ছেলেটা একটা লম্পট। ও আচ্ছা, তো তুই সমাজসেবক হয়ে গেলি? অন্যের বাড়ির মেয়ে বিপদে পড়েছে বলে তুই তাকে বিয়ে করে ঘরে তুলে আনবি? তোর নিজের কোনো ভবিষ্যৎ নেই। তুই তো এখনও ঠিক মতো চাকরিতে প্রমোশনই পাসনি। আরে নিহাল, তুমি বুঝতে পারছো না? তোমার ভাই তো আসলে লটারি জিতেছে। শফিক সাহেবের একমাত্র মেয়ে, কোটি কোটি টাকার সম্পত্তি। তোমার ভাইয়ের কি আর প্রমোশনের দরকার আছে? শ্বশুরবাড়ির টাকা এখন পায়ের ওপর পা তুলে খাবে। তানিয়ার কথায় রোহিণীর ভেতরটা রাগে জ্বলে উঠল। সে কিছু একটা বলতে যাবে, তার আগে আরিয়ান রোহিণীর হাতটা শক্ত করে চেপে ধরল। রোহিণী আরিয়ানের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। ভাবি, আপনি মুখ সামলে কথা বলবেন। আমি রোহিণীকে টাকার লোভে বিয়ে করিনি। ও আমার ছোটবেলার বন্ধু। ওর চোখের পানি আমি সহ্য করতে পারি না, তাই ওকে বিয়ে করেছি। ও মা, এখন বইয়ের জন্য বড় ভাইয়ের বউকে অপমান করতেও ছাড়ছো না? আম্মা, দেখেন আপনার গুণধর ছেলেকে। কালকে আসা একটা মেয়ের জন্য আমাকে কিভাবে কথা শোনাচ্ছে। আরিয়ান, তুই কাজটা ঠিক করিসনি বাবা। ওই বাড়ির মেয়েরা কি আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারে মানিয়ে নিতে পারবে? লুবানা ভাবি তো আমাদের দু চোখে দেখতে পারে না। উনি তো আজকেই পুলিশ নিয়ে এসে বাড়ি মাথায় তুলবেন। আমি এসব কিছু শুনতে চাই না। এই বিয়ে আমি মানি না। তুই এখনই এই মেয়েকে ওর বাপের বাড়িতে রেখে আয়। আমার বাড়িতে কোনো বেয়াদব বড়লোকের মেয়ের জায়গা নেই। আকবর, চুপ করবি তুই? বয়সের সাথে সাথে কি তোর বুদ্ধি কমে যাচ্ছে? বিয়ে কি কোনো পুতুল খেলা যে বললে আর ভেঙে গেল? কিন্তু আব্বা, আপনি তো জানেন লুবানা ভাবি কেমন মহিলা। ওনার মেয়ে আমাদের বাড়িতে। লুবানা যেমনই হোক, এই মেয়েটা এখন আমাদের বাড়ির বউ, আরিয়ানার স্ত্রী। তুই কি চাস তোর ছেলে তার স্ত্রীকে রাস্তায় ফেলে দিয়ে আসুক? এই শিক্ষা দিয়েছি আমি তোকে। মা, রোহিণী, তুই এদিকে কাছে আয়। দাদা ভাইয়ের ডাকে রোহিণী ধীর পায়ে তার কাছে গিয়ে দাঁড়ালো।
দাদাভাই রোহিণীর মাথায় হাত বুলিয়ে দিলেন। রোহিণীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। কাঁদিস না মা, এই বাড়ি এখন তোর। কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আরিয়ান যখন তোর হাত ধরেছে তখন সে তোকে কখনো ছাড়বে না। যা রহিমের সাথে রান্নাঘরে গিয়ে একটু চা বানিয়ে নিয়ে আয় সবার জন্য। নতুন বউয়ের হাতে মিষ্টি চা খেয়ে দেখি আজ। জি দাদা ভাই। রোহিণী চোখ মুছে রান্নাঘরের দিকে পা বাড়ালো। রহিমা খালা রোহিণীকে দেখে খুশিতে জড়িয়ে ধরলো। আহারে আমার মাটা, কত সুন্দর বউ হয়েছে আমাদের আরিয়ানের। আয় মা, আমি তোকে চা বানানো দেখিয়ে দিচ্ছি। রোহিণী যখন চা বানাচ্ছিল তখন রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো তানিয়া। তার চোখে মুখে চরম ঘৃণা আর তাচ্ছিল্য। কি গো মহারানী, জীবনে কোনোদিন তো এক গ্লাস পানিও নিজে ঢেলে খাওনি, আজ চা বানাতে এসেছো? শোনো, এটা তোমার বাপের বাড়ি না যে কাজের লোক তোমার মুখের সামনে সব রেডি করে রাখবে। এখানে থাকতে হলে খাটতে হবে। ভাবি আপনি চিন্তা করবেন না, আমি কাজ করতে পারবো। আরিয়ানের জন্য আমি সব করতে পারবো। আরিয়ানের জন্য? হা, 2 দিন পরেই যখন এই গরমে মেকআপ গলে পড়বে আর বাথরুম পরিষ্কার করতে হবে, তখন বুঝবে ভালোবাসা কাকে বলে। তোমার ওই ফাহাদ তো এখনো তোমার জন্য পাগল হয়ে ঘোরে, তাই না? তাকে বাদ দিয়ে এই গরিবটাকে জুটাইলা কেন? রোহিণীর হাত কেঁপে গেল। ফাহাদের নাম শুনে সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। ফাহাদ তার ইউনিভার্সিটিতে পড়তো এবং রোহিণীকে খুব পছন্দ করত, কিন্তু রোহিণী কখনো ফাহাদকে পাত্তা দেয়নি। তানিয়া সেই ফাহাদের কথা এখন তুলছে কেন? ভাবি, ফাহাদ আমার জীবনে কেউ ছিল না, এখনো নেই। আমার স্বামী আরিয়ান। আপনি দয়া করে আজে বাজে কথা বলবেন না। বাবা, মুখে তো বেশ ভালোই খই ফুটছে, দেখি কতদিন এই তেজ থাকে। তানিয়া মুখ বাঁকিয়ে চলে গেল। রোহিণী একটা দীর্ঘশ্বাস ফেলে চায়ের ট্রে নিয়ে ড্রয়িং রুমে এলো। ঠিক সেই মুহূর্তে বাড়ির বাইরে একটা গাড়ির হর্ন শোনা গেল এবং পরক্ষণেই লুবনা রহমান ঝড়ের বেগে বাড়ির ভেতর প্রবেশ করলেন। তার সাথে শফিকুর রহমানও আছে। লুবনা রহমানের চোখে মুখে আগুন জ্বলছে। কোথায় কোথায় সে ছোট লোকের ছেলেটা? আর আমার কালনাগিনী মেয়েটা কোথায়? লুবনা রহমানের চিৎকারে পুরো বাড়ির মানুষ চমকে উঠল। আকবর সাহেব সোফা থেকে দাঁড়িয়ে গেলেন। লুবানা ভাবি, আপনি এভাবে চিৎকার করে আমার বাড়িতে ঢুকছেন কেন? এটা আপনার ড্রয়িং রুম নয়। শার্ট আপ আকবর সাহেব, আপনি আমাকে ভদ্রতা শেখাবেন না। আপনাদের মতো ভিখারিদের কোনো সম্মান আছে নাকি? আপনার ছেলে আমার মেয়েকে ফুসলিয়ে নিয়ে এসে বিয়ে করেছে। টাকার এত লোভ আপনাদের? ভাবি, মুখ সামলে কথা বলুন। আমার ছেলে আপনার মেয়েকে ফুসলায়নি। আপনার মেয়ে বিয়ের আসর ছেড়ে পালিয়ে আমার ছেলের কাছে এসেছিল। একদম মিথ্যা কথা। আমার মেয়ে এতটাও নিচে নামতে পারে না যে আপনাদের মতো এই ভাঙাচোরা বস্তিতে এসে থাকবে। ও তো জীবনে এই সোফায় বসে অভ্যস্ত না, আর ও কি না থাকবে আপনাদের সাথে? রোহিণী, কোথায় তুই? চল আমার সাথে। লুবনা রহমান রোহিণীকে দেখতে পেয়ে তার দিকে ছুটে গেলেন এবং চায়ের ট্রেটা এক ধাক্কায় ফেলে দিয়ে রোহিণীর হাত ধরে টানতে শুরু করলেন। গরম চা ছিটকে রোহিণীর শাড়িতে পড়ল, কিন্তু সে ব্যথায় উফ পর্যন্ত করল না। সে শুধু ভয়ে আর অপমানে কাঁপছে। আম্মু ছাড়ো আমাকে, আমি যাব না। আমি আরিয়ানকে বিয়ে করেছি, আমি এখানেই থাকবো। তুই চুপ কর বেয়াদব মেয়ে, তোকে আমি আজই ডিভোর্স পেপার সাইন করাবো। চল বলছি। শফিক, তুমি ওকে ধরো। লোবনা, তুমি বাড়াবাড়ি করছো। ওদের বিয়ে হয়ে গেছে, এখন এসব করে কোনো লাভ নেই। লাভ নেই মানে? আমি আমার মেয়েকে এই ফকিরদের বাড়িতে ফেলে রাখবো? নিহাল, তানিয়া, তোমরা তো বুদ্ধিমান। তোমরা বোঝাও তোমাদের এই গর্দ ভাই আর শ্বশুর শাশুড়িকে। আমার মেয়েকে আমি নিয়ে যাব। আন্টি, আমরা তো আরিয়ানকে অনেক বোঝালাম, কিন্তু ও তো আপনার মেয়ের রূপ আর সম্পত্তির লোভে অন্ধ হয়ে আছে। আপনার মেয়ে তো কম বেহায়া না, নিজে এসে আমার ভাইয়ের ঘাড়ে চেপে বসেছে। তানিয়ার কথায় রোহিণীর মাথা নিচু হয়ে গেল। সে ডুকরে কেঁদে উঠল। অপমানে তার মাটি ফুঁড়ে ঢুকে যেতে ইচ্ছে করছে। ঠিক তখনই আরিয়ান এসে লুবনা রহমানের হাত থেকে রোহিণীর হাতটা এক ছটকায় ছাড়িয়ে নিল। আরিয়ান রোহিণীকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরল। আন্টি, অনেকক্ষণ ধরে আপনার বকওয়াজ শুনছি। আপনি আমার বাবা মাকে অপমান করেছেন, আমি চুপ ছিলাম, কিন্তু আমার স্ত্রীর দিকে যদি আপনি আর একটা আঙুল তোলেন তবে আমি ভুলে যাব আপনি বয়সে আমার বড়। তুই আমাকে শাসাচ্ছিস? তুই জানিস আমি তোদের পুরো পরিবারকে রাস্তায় বসিয়ে দিতে পারি?
যা খুশি তাই করেন, কিন্তু রোহিণীকে আমি ছাড়বো না। ও এখন আমার স্ত্রী, আর আমার স্ত্রীর সম্মান আমার সম্মান। ওকে কেউ অপমান করলে আমি তার জিভ টেনে ছিঁড়ে ফেলবো, সে আপনি হন বা আমার পরিবারের কেউ। আরিয়ানের এই কথায় ড্রয়িং রুমের সবাই স্তব্ধ হয়ে গেল। আকবর সাহেব অবাক হয়ে তার শান্ত ছেলের এই রুদ্র মূর্তি দেখছেন। রোহিণী আরিয়ানের বুকের ভেতর মুখ লুকিয়ে আছে। আরিয়ানের বুকের ধুকপুকানি সে স্পষ্ট শুনতে পাচ্ছে। স্ত্রী হিসেবে তুমি আমার সম্মান। আরিয়ানের এই কথাটা রোহিণীর কানে বারবার বাজতে লাগলো। তার বুকের ভেতর জমে থাকা সব কষ্ট, অপমান আর ভয় এক নিমেষেই যেন কোথাও উড়ে গেল। তার জায়গায় জন্ম নিল আরিয়ানের প্রতি এক তীব্র পাগল করা ভালোবাসা। আরিয়ান। রোহিণী ধীর গতিতে আরিয়ানের বুক থেকে মাথা তুলল। তার ভেজা চোখে এখন আর কোনো ভয় নেই, আছে এক অদ্ভুত জেদ আর আত্মবিশ্বাস। সে লুবনা রহমানের দিকে ঘুরে দাঁড়ালো। আম্মু, তুমি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। রোহিণী, তুই আমাকে বেরিয়ে যেতে বলছিস? এই রাস্তার ছেলেটার জন্য তুই তোর জন্মদাত্রীর মাকে অপমান করছিস? তুমি আমাকে জন্ম দিয়েছো ঠিকই, কিন্তু তুমি কখনো আমাকে বুঝতে পারোনি। তুমি সব সময় তোমার অহংকার আর স্ট্যাটাস নিয়ে ব্যস্ত ছিলে। আরিয়ান রাস্তার ছেলে না, ও আমার স্বামী। আমার স্বামীর দিকে আঙুল তুললে আমি কিন্তু আর মেয়ে থাকবো না। তুই পস্তাবি রোহিণী, তুই খুব পস্তাবি। আমি তোকে ত্যায্য করলাম আজ থেকে। তোর বাবা যদি তোকে 1 পয়সাও দেয়, আমি ওকে ডিভোর্স দিব। আমার তোমার 1 পয়সাও লাগবে না। আরিয়ান আমাকে ডাল ভাত খাওয়ালেও আমি রাজরানীর মতো থাকবো। তুমি যাও এখান থেকে। লুবনা রহমান রাগে কাঁপতে কাঁপতে শফিকুর রহমানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। শফিকুর রহমান যাওয়ার আগে শুধু একবার রোহিণীর মাথায় হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। পুরো ড্রয়িং রুমে এক অদ্ভুত কোমট পরিবেশ তৈরি হলো। তানিয়া দাঁতে দাঁত চেপে রোহিণীর দিকে তাকিয়ে আছে। বাহ, মায়ের মুখের ওপর দরজা বন্ধ করে দিলে। তা বলি, বড়লোকের সম্পত্তি তো আর জুটল না আরিয়ানের কপালে। এই ফকিরের বাড়িতে ফকিরনি হয়ে থাকতে পারবে তো? ভাবি, বস্তি তো ইটের ঘরে হয় না, বস্তি হয় মানুষের মনে। আর ফকিরনি হওয়ার ভয় আমাকে দেখাবেন না। আমি যার হাত ধরেছি সে আমাকে কখনো মাটিতে পড়তে দিবে না, তাই না আরিয়ান? রোহিণী আরিয়ানের দিকে তাকিয়ে এক অদ্ভুত মায়াবী হাসি দিল। আরিয়ান মুগ্ধ হয়ে রোহিণীর এই সাহসিকতা দেখলো। সে কোনো কথা না বলে শুধু রোহিণীর হাতটা আরো শক্ত করে চেপে ধরলো। আকবর সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললো। যা হওয়ার হয়ে গেছে। সাইমা, বৌমাকে ঘরে নিয়ে যাও। আর তানিয়া, তুমি তোমার কাজে যাও। আমিও এ বাড়িতে আর কোনো অশান্তি চাই না। সাইমা বেগম রোহিণীকে নিয়ে আরিয়ানের ঘরের দিকে গেলেন। ঘরে ঢোকার আগে রোহিণী একবার পেছন ফিরে তাকালো। আরিয়ান সেখানেই দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। রোহিণী বুঝতে পারলো এই নতুন সংসারের রূঢ় বাস্তবতা যতই কঠিন হোক না কেন, আরিয়ানের এই একটা স্পর্শ আর বিশ্বাস তাকে যে কোনো পাহাড় ডিঙানোর শক্তি দেবে। তুই শুধু এইভাবেই আমার হাতটা ধরে রাখিস আরিয়ান, আমি তোর জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারবো। আরিয়ান ধীর পায়ে ঘরের দিকে এগোলো। আজ থেকে তাদের এক নতুন লড়াই শুরু। কিন্তু তারা কেউ জানে না তানিয়ার মনে ইতিমধ্যে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের বীজ বোনা শুরু হয়ে গেছে। রোহিণী আর আরিয়ানের এই নতুন গড়ে ওঠা বিশ্বাস ভাঙার জন্য তানিয়া যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। সকাল 10টা। আরিয়ানের ছোট্ট বাড়ির ড্রয়িং রুমে বসে তানিয়া খবরের কাগজ উল্টাচ্ছে। রোহিণী রান্নাঘর থেকে আরিয়ানের জন্য দুপুরের টিফিন বক্সে খাবার গুছিয়ে বের হলো। আজ আরিয়ান অফিসে যাওয়ার সময় তাড়াহুড়ো করে টিফিন নিতে ভুলে গেছে। রোহিণী ভাবলো নিজে অফিসে গিয়ে দিয়ে আসবে। তাকে তৈরি হতে দেখে তানিয়া বাঁকা হাসলো। ও মা, মহারানী দেখি ভর দুপুরে সেজে গুজে কোথায় চললেন? বাপের বাড়ি তো আর যাওয়ার মুখ নেই। তা এই গরিবের সংসারে আর যাওয়ার জায়গাই বা কোথায় তোমার? ভাবি, আমি আরিয়ানের অফিসে যাচ্ছি। ওর টিফিন ফেলে গেছে। ওকে খাবারটা দিয়ে আমি সোজা চলে আসব। ও মা, বরের অফিসে যাচ্ছ? তা যাও যাও, তবে একটু সাবধানে থেকো। আরিয়ানের অফিসে নীলা নামের একটা মেয়ে আছে না? মেয়েটা কিন্তু আরিয়ানের জন্য একদম পাগল। সারাদিন আরিয়ানের টেবিলেই পড়ে থাকে। তুমি আবার সেখানে গিয়ে সিন ক্রিয়েট করো না। নীলা? নীলাকে? আরিয়ান তো আমাকে কখনো নীলার কথা বলেনি। পুরুষ মানুষ কি আর নিজের বউকে অন্য মেয়ের কথা বলে? বোকা মেয়ে, তুমি তো নতুন। আরিয়ানের ওই অফিসে চাকরি পাওয়ার পর থেকে নীলাই ওর সব কাজ করে দেয়। দুজনে এক টিফিন বক্স থেকে খাবারও খাই শুনেছি। এখন তুমি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছ। নীলার তো একটু কষ্ট হবেই।
তানিয়ার কথায় রোহিণীর বুকের ভেতরটা হঠাৎ করে ছ্যাত করে উঠল। আরিয়ান তো তাকে কোনোদিন কোনো নীলার কথা বলেনি। রোহিণী কোনো উত্তর না দিয়ে টিফিন বক্সটা হাতে শক্ত করে ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। একটা রিক্সা নিয়ে সে সোজা আরিয়ানের অফিসে পৌঁছালো। অফিসের ভেতর ঢুকে রিসেপশনে জিজ্ঞেস করলো, সে আরিয়ানের ডেস্কে গেল। সেখানে গিয়ে যা দেখলো তাতে রোহিণীর মাথায় রক্ত উঠে গেল। এটা কে? এই মেয়েটা আরিয়ানের এত কাছে ঘেঁষে দাঁড়িয়ে ল্যাপটপে কি দেখছে? আরিয়ান হাসছে কেন এত? আরিয়ানের ডেস্কে নীলা নামের মেয়েটি ঝুঁকে দাঁড়িয়ে আছে। তার একটা হাত আরিয়ানের চেয়ারের হাতলে, আর তারা দুজন ল্যাপটপের স্ক্রিনে কিছু একটা দেখে হাসছে। রোহিণীর বুকের ভেতর ঈর্ষার আগুন দাও দাও করে জ্বলে উঠল। সে গটগট করে হেঁটে আরিয়ানের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। টিফিন বক্সটা সজোরে টেবিলের ওপর রাখলো। রোহিণী, তুমি এখানে হঠাৎ করে? কোনো দরকার ছিল? দরকার ছাড়া কি স্ত্রীর স্বামীর কাছে আসতে মানা আছে? নাকি আমি অসময়ে এসে কারো পার্সোনাল স্পেসে ডিস্টার্ব করে দিলাম? আরে আরিয়ান, ইনি কে? তোমার স্ত্রী নাকি? ও মাই গড, তুমি তো বলনি তোমার স্ত্রী এত সুন্দর। হ্যালো ভাবি, আমি নীলা, আরিয়ানের কলিগ। নীলা হাসি মুখে হাত বাড়িয়ে দিল রোহিণীর দিকে, কিন্তু রোহিণী নীলার হাত ধরল না। সে অত্যন্ত ঠান্ডা এবং তীক্ষ্ণ দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে রইল। নীলা কিছুটা অপ্রস্তুত হয়ে হাত নামিয়ে নিল। আমার স্বামীর সাথে আপনার ঠিক কি ধরনের সম্পর্ক আমি জানি না, তবে একটা কথা স্পষ্ট করে বলে দেই, আমার স্বামী বিবাহিত। বিবাহিত পুরুষের সাথে একটা দূরত্ব বজায় রেখে কাজ করাটা ভদ্রতার লক্ষণ। আশা করি বুঝতে পেরেছেন। রোহিণী, এসব কি বলছো তুমি? নীলা আমার খুব ভালো বন্ধু আর কলিগ। তুমি ওকে এভাবে অপমান করছো কেন? অপমান? আমি অপমান করছি? আর তুমি যে আমার সামনে দাঁড়িয়ে অন্য একটা মেয়ের পক্ষ নিচ্ছ সেটা কি? আমি তোমার টিফিন নিয়ে এত রোদ মাথায় করে এসেছি আর তুমি আমাকে বকা দিচ্ছ? আরিয়ান, ইটস ওকে, ভাবি হয়তো আমাকে ভুল বুঝছেন। আমি বরং এখন যাই, তোমরা কথা বলো। নীলা মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। আরিয়ান বিরক্ত হয়ে রোহিণীর দিকে তাকালো। রোহিণীর চোখে পানি টলমল করছে, কিন্তু তার চোয়াল শক্ত। তুই এটা কি করলি রোহিণী? অফিস এটা আমার, এখানে সবাই আমাকে সম্মান করে। তুই সবার সামনে নীলাকে এভাবে কথা শোনালি কেন? ও তো কিছুই করেনি। ও কিছুই করেনি। ও এত কাছে কেন দাঁড়িয়েছিল তোর? আর তুই ওর দিকে তাকিয়ে এত হাসছিলি কেন? তুই তো আমাকে বলিসনি তোর অফিসে এত সুন্দরী কোনো কলিগ আছে। তুই কি পাগল হয়ে গেছিস? অফিসের কাজের ব্যাপারে কথা বলছিলাম। এখানে হাসাহাসির কি আছে? আর তুই কি আমাকে সন্দেহ করছিস? হ্যাঁ করছি। তোর উপর আমার অধিকার আছে। আমি চাই না অন্য কোনো মেয়ে তোর আশেপাশে থাকুক। তুই শুধু আমার। তুই তো অদ্ভুত জেদ করছিস রোহিণী। আমি অফিসে চাকরি করি, এখানে ছেলে মেয়ে সবাই আছে। আমি কি সবার সাথে কথা বলা বন্ধ করে দিব? তুই যা খুশি কর। তোর টিফিন আমি নিয়ে এসেছি, এটা তুই খা আর না খা তোর নীলাকে নিয়ে খা। আমি চললাম। রোহিণী আর এক মুহূর্ত না দাঁড়িয়ে অফিস থেকে বেরিয়ে গেল। আরিয়ান পেছন থেকে ডাকলো, কিন্তু রোহিণী শুনলো না। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসে পড়লো। মেয়েটা এত পজিটিভ হয়ে যাচ্ছে কেন? বিকেলে অফিস থেকে ফিরে আরিয়ান দেখলো বাড়ির ড্রয়িং রুমে রোহিণী বসে হাসাহাসি করছে। সাথে বসে আছে একটা স্মার্ট দামি পোশাক পরা ছেলে। আরিয়ান ভালো করে খেয়াল করে দেখলো ছেলেটা কবির, রোহিণীর ছোটবেলার আরেক বন্ধু। আরে দোস্ত, তুই আসলেই পাগল। বিয়ের আসর থেকে পাইপ বেয়ে কেউ পালায়? আমি তো শুনেই হাসতে হাসতে মরে যাচ্ছি। তুই আর বলিস না, আমি তো ভয়ে মরে যাচ্ছিলাম, কিন্তু আমার হিরো তো আমাকে ঠিকই বাঁচিয়ে আনলো। আচ্ছা কবির, তুই কিন্তু আগের চেয়ে অনেক হ্যান্ডসাম হয়েছিস। তোর এই গার্লফ্রেন্ডটার কি খবর? আরে বাদ দে তো ওর কথা। তুই তো এখন ম্যারিড। তা তোর স্বামী আরিয়ান সাহেব কেমন আছেন? ওনার তো আবার খুব রাগ। ঠিক তখনই আরিয়ান ড্রয়িং রুমে ঢুকলো। কবির আর রোহিণীকে একসাথে হাসতে দেখে তার বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে এলো। কবির উঠে দাঁড়িয়ে আরিয়ানের সাথে হাত মেলালো। হ্যালো আরিয়ান, কংগ্রাচুলেশনস ব্রো। আমাদের রোহিণীকে তো তুমি একদম ছিনিয়ে আনলে। থ্যাঙ্কস। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আরিয়ান শোনো না, কবির আমার জন্য কতগুলো চকলেট আর ড্রেস এনেছে দেখো। ও তো পরশু কানাডা চলে যাবে, তাই দেখা করতে আসলো। তুই বস না আমাদের সাথে। আমার মাথা ব্যথা করছে, তোমরা কথা বলো। আরিয়ান গম্ভীর মুখে নিজের রুমে চলে গেল। রোহিণী বুঝতে পারলো না আরিয়ান হঠাৎ এমন কেন করলো।
কবির ঘন্টাখানেক পর চলে যাওয়ার পর রোহিণী রুমে গিয়ে দেখলো আরিয়ান বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে। কিরে, তুই একা এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর না মাথা ব্যথা? আমি চা করে আনবো? দরকার নেই। তোর কি হয়েছে বলতো? অফিসে ওই মেয়ের সাথে কথা বললাম বলে এখনো রেগে আছিস? না, আমি রেগে নেই। তুই তোর বড় লোকের বন্ধুদের সাথে সময় কাটা, আমার মতো ছোট লোকের সাথে কথা বলার কি দরকার? আরিয়ান, তুই কবিরকে নিয়ে এসব বলছিস কেন? ও তো আমার ছোটবেলার বন্ধু। ও তো শুধু দেখা করতে এসেছিল। তোর নীলাও তো আমার বন্ধু ছিল, তুই তো ওকে অপমান করে তাড়িয়ে দিলি, আর আমি কিচ্ছু বলতে পারবো না? তুই কবিরের সাথে নীলার তুলনা করছিস? কবির আর আমি একসাথে বড় হয়েছি, আর তুই ওই নীলার সাথে। আমি নীলার সাথে কি বল? আমি কি নীলার সাথে প্রেম করছি? তোর যদি আমাকে এতই সন্দেহ হয় তাহলে আমার সাথে আছিস কেন? চলে যা তোর বাবার ওই বড়লোকি দুনিয়ায়। আরিয়ানের কথায় রোহিণীর বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল। ও আরিয়ানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। ওর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। তুই আমাকে চলে যেতে বলছিস? আমি তোকে ভালোবেসে সব ছেড়ে এসেছি, আর তুই আমাকে আজ চলে যেতে বললি? ঠিক আছে আরিয়ান, তুই যখন চাইছিস না আমি থাকবো না। রোহিণী কাঁদতে কাঁদতে বিছানায় গিয়ে মুখ পুছলো। আরিয়ান বারান্দাতেই দাঁড়িয়ে রইল। বাইরে তখন ঝুম বৃষ্টি হয়েছে শুরু। বৃষ্টির শব্দে রোহিণীর কান্নার আওয়াজ ঢাকা পড়ে যাচ্ছে। আরিয়ানের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে জানে সে রোহিণীকে কতটা ভালোবাসে, কিন্তু কবিরের সাথে রোহিণীর হাসাহাসি দেখে ওর ভেতর এক অদ্ভুত হীনমন্যতা আর ঈর্ষা কাজ করছিল। ও ভাবতে পারছিল না যে রোহিণী অন্য কারোর সাথে এত ফ্রি হতে পারে। রাত 12টা বাজে। বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই। ঘরের ভেতর এক গুমোট নীরবতা। রোহিণী এখনো বিছানায় মুখ গুজে ফুপিয়ে কাঁদছে। সে সারা সন্ধ্যা থেকে এক ফোঁটা পানিও খায়নি। আরিয়ান বারান্দা থেকে ঘরে এসে দরজাটা বন্ধ করে দিল। ধীর পায়ে এসে বিছানার কাছে গিয়ে বসলো। রোহিণীর পিঠ কাঁপছে কান্নার চোটে। আরিয়ান আস্তে করে রোহিণীর কাঁধে হাত রাখলো। রোহিণী, আমাকে ছুবি না তুই। তুই তো আমাকে চলে যেতে বলেছিস। কাল সকালেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুই তোর নীলাকে নিয়ে সুখে থাকিস। তুই উঠবি নাকি আমি জোর করে ওঠাবো? আরিয়ান রোহিণীর হাত ধরে এক টান দিয়ে তাকে নিজের দিকে ঘোরালো। রোহিণীর চোখ মুখ কেঁদে কেঁদে ফুলে লাল হয়ে আছে। আরিয়ান রোহিণীর দুই গাল নিজের দুই হাতের তালুতে আলতো করে ধরলো। রোহিণী ছটপট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। ছাড় আমাকে, আমি তোর কোনো কথা শুনবো না। তুই আমাকে কষ্ট দিয়েছিস, তুই আমাকে তাড়িয়ে দিয়েছিস। চুপ, একদম চুপ। আর একটা কথাও যদি বলিস আমি কিন্তু তোকে জানালা দিয়ে বাইরে বৃষ্টির মধ্যে ফেলে দিব। ফেলে দে, মেরে ফেল আমাকে। তোকে ভালোবাসার এটাই শাস্তি আমার। আরিয়ান আর কোনো কথা না বলে রোহিণীকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। রোহিণী প্রথম কয়েক সেকেন্ড আরিয়ানের বুকে কিলঘুষি মারল, তারপর ধীরে ধীরে শান্ত হয়ে গেল। সে আরিয়ানের শার্ট খামচে ধরে হু হু করে কেঁদে উঠল। তুই এত বোকা কেন রোহিণী? তুই বুঝিস না আমি কেন রেগে গিয়েছিলাম? তুই আমাকে ভালোবাসিস না, তুই আমাকে বোঝা ভাবিস। আমি তোকে বোঝা ভাবি না রে পাগলি। আমি তোকে এতটাই নিজের ভাবি যে অন্য কারোর সাথে তোর হাসাহাসি আমার সহ্য হয় না। আজ কবির যখন তোর সাথে এত ফ্রি হয়ে কথা বলছিল, তুই যখন ওর দিকে তাকিয়ে হাসছিলি, আমার বুকের ভেতরটা কেমন যেন জ্বলে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি তোকে হয়তো তোর যোগ্য সুখটা দিতে পারছি না। তুই পাগল আরিয়ান, তুই কবিরকে নিয়ে জেলাস ফিল করছিলি। ও তো শুধু আমার বন্ধু। তুইও তো অফিসে গিয়ে নীলাকে অপমান করেছিস, তুইও তো জেলাস ফিল করেছিস। রোহিণী ধীরে ধীরে আরিয়ানের বুক থেকে মুখ তুলল। তার ভেজা চোখে এক অদ্ভুত আলো। সে বুঝতে পারলো আরিয়ানের এই রাগ, এই অভিমান সবকিছুর মূলে আছে এক গভীর চাপা ভালোবাসা। তুই আমাকে এত ভালোবাসিস আরিয়ান? আমার দিকে অন্য কেউ তাকালেও তোর এত কষ্ট হয়? আমি তোকে কতটা ভালোবাসি আমি নিজেও জানি না রোহিণী। আমি শুধু জানি তোকে ছাড়া আমার জীবনটা একটা বিশাল শূন্যতা। তুই যখন আমাকে ছেড়ে যাওয়ার কথা বলিস, আমার মনে হয় আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। আমাকে আর কখনো ছেড়ে যাওয়ার কথা বলবি না প্লিজ। আরিয়ানের চোখের কোণে পানি জমেছে। রোহিণী দুই হাত দিয়ে আরিয়ানের চোখের পানি মুছে দিল। আমি কোথাও যাব না রে বোকা। আমি মরে গেলেও তোর বুকে মাথা রেখেই মরবো। তুই শুধু আমার, শুধু আমার। কোনো নীলা, কোনো তানিয়া ভাবি কেউ আমাকে তোর কাছ থেকে আলাদা করতে পারবে না। আর কোনো কবিরও যেন তোর আশেপাশে না আসে।
আমি কিন্তু সত্যি ওর ঠ্যাং ভেঙে দিব পরের বার। রোহিণী খিলখিল করে হেসে উঠল। আরিয়ান মুগ্ধ চোখে রোহিণীর হাসি মাখা মুখের দিকে তাকিয়ে রইল। বৃষ্টির শব্দ ঘরের নীরবতাকে এক অদ্ভুত মাদকতায় ভরিয়ে তুলেছে। আরিয়ান ধীরে ধীরে রোহিণীর মুখের দিকে এগিয়ে গেল। রোহিণীর হৃদস্পন্দন দ্রুত বেড়ে গেল। সে চোখ বন্ধ করে নিল। আরিয়ান তার উষ্ণ ঠোঁট দিয়ে রোহিণীর ঠোঁটের ওপর আলতো করে ছুঁয়ে দিল। প্রথম স্পর্শটা ছিল খুব নরম ভীরু, কিন্তু মুহূর্তের মধ্যে সে স্পর্শ গাঢ় হয়ে উঠল। আরিয়ান, হুম। তুই এত রোমান্টিক কবে থেকে হলি? আমার দুষ্টু বান্ধবীটা যখন থেকে আমার রোমান্টিক বউ হয়ে গেছে তখন থেকে। আরিয়ান রোহিণীকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। রোহিণী লজ্জায় নিজের মুখ 2 হাত দিয়ে ঢেকে ফেলল। আরিয়ান মুচকি হেসে রোহিণীর হাত দুটো সরিয়ে দিল। আমার বউয়ের মুখ আমি ছাড়া আর কেউ দেখবে না, আর আমার সামনে এত লজ্জা পাওয়ার কিছু নেই। আমার খুব ভয় করছে রে আরিয়ান। আমি আছি তো, বিশ্বাস করিস আমাকে? নিজের চেয়েও বেশি। আরিয়ান রোহিণীর কপালে, চোখে, গালে ভালোবাসার চুম্বন এঁকে দিতে লাগলো। রোহিণী আরিয়ানের চুলে হাত বুলিয়ে তাকে আরো কাছে টেনে নিল। দীর্ঘদিনের জমে থাকা অভিমান, ঈর্ষা আর না বলা কথাগুলো আজ বৃষ্টির রাতে ভালোবাসার জোয়ারে ভেসে গেল। দুজন দুজনের মাঝে পুরোপুরি লীন হয়ে গেল। তারা বুঝতে পারল ঈর্ষা আসলে ভালোবাসারই আরেকটা নাম। যেখানে অধিকার বোধ থাকে সেখানে হারানোর ভয় থাকে, আর সেই ভয়ের নামই তো ভালোবাসা। অনেকক্ষণ পর দুজনে শান্ত হয়ে একে অপরের বুকে মাথা রেখে শুয়ে আছে। বাইরে বৃষ্টি তখনও চলছে। রোহিণী আরিয়ানের বুকে আঙুল দিয়ে হিজিবিজি আঁকছে। আরিয়ান, একটা কথা বলবো? বল। কাল অফিসে গিয়ে ওই নীলা মেয়েটাকে বলবি তোর বউ অনেক ডেঞ্জারাস, ও যেন তোর আশেপাশে আর না আসে। আচ্ছা বাবা, বলবো। আর তুইও তোর বন্ধুদের বলে দিবি তোর একটা সাইকো স্বামী আছে, সে রেগে গেলে কিন্তু কাউকে আস্ত রাখবে না। আই লাভ ইউ আরিয়ান। আই লাভ ইউ টু আমার দুষ্টু বউ। আরিয়ান রোহিণীকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। দুজনের জীবনে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হলো। সব ভুল বোঝাবুঝি, সব দূরত্ব আজ শেষ। কিন্তু তারা কেউ জানে না তাদের এই ভালোবাসা, এই বিশ্বাস ভাঙার জন্য বাইরের ঘরে তানিয়া এক ভয়ঙ্কর প্ল্যান তৈরি করে বসে আছে। কাল সকালে যে ঝড় আসতে চলেছে তার জন্য তারা কেউ প্রস্তুত নয়। সকালে স্নিগ্ধ রোদে আরিয়ানের ঘরটা আলোকিত হয়ে আছে। জানালার ফাঁক দিয়ে আসা রোদ সরাসরি আরিয়ানের মুখে পড়তেই সে চোখ পিটপিট করে তাকালো। কিন্তু চোখ খুলে সে অবাক। তার বুকের ওপর মাথা রেখে অঘরে ঘুমাচ্ছে রোহিণী। মেয়েটার এলোমেলো চুলগুলো আরিয়ানের মুখের ওপর ছড়িয়ে আছে। কাল রাতের বৃষ্টির পর আজকে সকালটা যেন এক নতুন জীবনের সূচনা। আরিয়ান আলতো করে রোহিণীর কপালে জমে থাকা ঘামের বিন্দুগুলো মুছে দিল। এই পেতনি বউ, উঠবি না? সকাল তো অনেক হলো। আর একটু ঘুমাতে দে না আরিয়ান। তোর বুকে এত শান্তি কেন রে? আমার তো এখান থেকে উঠতেই ইচ্ছে করছে না। উঠবি না মানে? আজ অফিসে যেতে হবে না আমাকে? তুই এইভাবে আমাকে জাপটে ধরে রাখলে আমি উঠবো কিভাবে? যাবি না আজ অফিসে? একদিন না গেলে কি তোর বসের কোম্পানি দেউলিয়া হয়ে যাবে? আজ সারা দিন তুই শুধু আমার সাথে থাকবি, আমি তোকে কোথাও যেতে দেব না। রোহিণী চোখ না খুলেই আরিয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আরিয়ান হেসে দিয়ে রোহিণীর চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। পাগলামি করিস না রোহিণী, আমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে। আমার একদিনের ছুটি মানে সংসারের অনেক বড় ক্ষতি। আমাকে তো এখন তোর শখও পূরণ করতে হবে, তাই না? আমার কোনো শখ নেই রে বোকা। তুই শুধু আমাকে এইভাবে ভালোবাসবি, এটাই আমার সবচেয়ে বড় শখ। আর শোন, কাল রাতের পর তুই কিন্তু আমার কাছে আর বন্ধু নোস, তুই আমার সব। তুই যদি কখনো আমাকে ছেড়ে যাস, আমি কিন্তু সত্যি সত্যি মরে যাব। পাগল মেয়ে, আমি তোকে ছেড়ে কোথায় যাব? তুই তো আমার ঘাড়ের এমন ভূত যাকে কোনো ওঝাই ছাড়াতে পারবে না। যা এবার ওঠ, ফ্রেশ হয়ে নে, আমি বাইরে যাচ্ছি। আরিয়ান রোহিণীর কপালে একটা দীর্ঘ চুমু এঁকে দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। রোহিণী লাজুক হেসে চোখ খুলল। আরিয়ান ঘর থেকে বের হতেই ড্রয়িং রুমে তানিয়া ভাবির মুখোমুখি হলো। তানিয়া আর চোখে আরিয়ানের হাসি মাখা মুখটা খেয়াল করলো। তার বুকের ভেতর ঈর্ষার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। কি রে দেবর সাহেব, সকাল সকাল মুখ তো একদম উজ্জ্বল হয়ে আছে। নতুন বইয়ের আদর মনে হয় একটু বেশি জুটেছে কপালে। ভাবি, সকাল সকাল আপনার এই খোঁটা দেওয়ার স্বভাবটা কি কখনো বদলাবে না? আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক কেমন হবে সেটা নিয়ে তো আপনার মাথা ঘামানোর কথা না। আমি আর মাথা ঘামাতে যাব কেন? আমি শুধু ভাবছি, বড় লোকের মেয়ে,
কয়দিন এই গরিবের ঘরে রোমান্স করবে? যেদিন মেকআপের টাকা ফুরাবে সেদিন বুঝবি ভালোবাসা কারে কয়। আরিয়ান আর কোনো কথা না বাড়িয়ে বাথরুমের দিকে চলে গেল। তানিয়ার আগে গিজ গিজ করতে করতে নিজের ঘরে ঢুকলো। সেখানে তার ছোট বোন শায়লা আর রোহিণীর মামাতো বোন মায়া বসেছিল। মায়া আরিয়ানের ওপর আগে থেকেই দুর্বল। রোহিণী আরিয়ানের ঘরে আসায় মায়া ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। দেখলেন তো তানিয়া ভাবি, আমি বলেছিলাম না রোহিণী এত সহজে আরিয়ানকে ছাড়বে না। ও ইচ্ছে করে বিয়ের আসর থেকে পালিয়েছে শুধু আরিয়ানকে ফাঁসানোর জন্য। আমি সব বুঝতে পারছি মায়া, ওই মেয়েটা খুব চালাক। আরিয়ান তো বোকা, ওই রূপের ফাঁদে পড়ে গলে গেছে। কিন্তু আমি তানিয়া বেঁচে থাকতে ওদের এত সহজে সুখের সংসার করতে দিব না। কিন্তু আপু তুই কি করবি? ওরা তো কাল রাতে মানে বুঝতেই পারছিস, ওদের তো ফুলসজ্জা হয়ে গেছে। ওদের মাঝে তো এখন অনেক ভালোবাসা। ভালোবাসা? হাহ! যে ভালোবাসা একদিনে তৈরি হয় তা ভাঙতেও একদিনই লাগে। আমি ওদের এমন জায়গায় আঘাত করব যেখান থেকে আরিয়ান আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। কিভাবে ভাবি? আমাকে কি করতে হবে বলুন? আমি আরিয়ানকে চাই। রোহিণী আমার চেয়ে কোনো দিক দিয়েই সুন্দর না। ওর শুধু বাবার টাকা আছে। আমি আরিয়ানকে আমার করে নিতে চাই। তুই পাবি আরিয়ানকে। শোন, রোহিণীর ভার্সিটিতে ফাহাদ নামে একটা ছেলে ছিল না, যে রোহিণীর জন্য পাগল ছিল? হ্যাঁ, ফাহাদ তো এখনো রোহিণীকে চায়, কিন্তু রোহিণী তো ওকে কখনো পাত্তাই দেয়নি। পাত্তা দেয়নি, কিন্তু এখন দিবে। মানে আমরা প্রমাণ করব যে রোহিণী ফাহাদকে পাত্তা দিচ্ছে। শায়লা, তুই ফাহাদের সাথে যোগাযোগ কর। ওকে বলবি রোহিণীর সাথে কিছু এডিটেড ছবি আর ফেক হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট রেডি করতে। ফেক চ্যাট মানে কি লিখবো সেখানে? লিখবি, ফাহাদ, আমি আরিয়ানকে বিয়ে করেছি শুধু জিসানের হাত থেকে বাঁচার জন্য। আমি এই গরিবের বাড়িতে থাকতে পারছি না। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি শুধু তোমাকেই ভালোবাসি। ও মাই গড ভাবি, আপনি তো জিনিয়াস। আরিয়ান এমনিতেই শান্ত, কিন্তু ওর আত্মসম্মান বোধ অনেক বেশি। ও যদি একবার বিশ্বাস করে যে রোহিণী ওকে টাকার জন্য আর ফাহাদের জন্য ঠকাচ্ছে, ও রোহিণীকে এক সেকেন্ডও এই বাড়িতে রাখবে না। একদম ঠিক। আরিয়ান নিজ হাতে ওর ওই জেদি বউকে ঘাট ধাক্কা দিয়ে বের করবে। শুধু ফাহাদকে বলবি কাজটা নিখুঁত হতে হবে। ছবির এডিটিং যেন কেউ ধরতে না পারে। তানিয়া, মায়া আর শায়লা মিলে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনতে লাগলো। তারা জানে না এই ষড়যন্ত্র শুধু একটা সংসার নয়, দুটো মানুষের আত্মাকে চিরজীবনের জন্য পঙ্গু করে দিতে পারে। দুপুর 2টা। আরিয়ান অফিসে বসে একটা জরুরি ফাইল দেখছিল। হঠাৎ পিয়ন এসে একটা খাম তার টেবিলে রেখে গেল। স্যার, নিচে থেকে এক লোক এই খামটা দিয়ে গেল। আপনার নাম লেখা আছে। আমার নাম? কে দিল? কোনো নাম নেই খামের ওপর। জি না স্যার, লোকটা দিয়ে সাথে সাথে চলে গেছে। আরিয়ান কিছুটা অবাক হয়ে খামটা হাতে তুলে নিল। খামটা খুলতে ভেতর থেকে কয়েকটি প্রিন্ট করা ছবি আর কাগজ বেরিয়ে এলো। প্রথম ছবিটা দেখে আরিয়ানের সারা শরীর বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠল। ছবিতে দেখা যাচ্ছে রোহিণী আর ফায়াদ একটা ক্যাফেতে বসে একে অপরের হাত ধরে আছে। রোহিণীর মুখে মিষ্টি হাসি। ছবিগুলো এতটাই নিখুঁত যে বোঝার উপায় নেই এগুলো এডিটেড। না, এটা হতে পারে না। রোহিণী ফাহাদের সাথে? কিন্তু ও তো কাল সারাদিন বাড়িতেই ছিল। আরিয়ানের হাত কাঁপছে। সে পরের কাগজগুলো দেখতে লাগলো। হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট, রোহিণীর নাম্বার থেকে পাঠানো মেসেজ। ফাহাদ, আমি আরিয়ানকে বিয়ে করেছি শুধু বাবার হাত থেকে বাঁচার জন্য। এই ভিখারির বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি আর কিছুদিন ওয়েট করো জান। আমি আরিয়ানের কাছ থেকে ডিভোর্স নিয়ে তোমার কাছে চলে আসবো। ওই ছোট লোকের ছেলের সাথে আমি এক বিছানায় ঘুমাতে পারবো না। মেসেজগুলো পড়ে আরিয়ানের মনে হলো কেউ তার বুকের ভেতর ধারালো ছুরি চালিয়ে দিয়েছে। কাল রাতের বৃষ্টির শব্দ, রোহিণীর কান্না, তার বলা আমি তোকে ছাড়া বাঁচবো না, সবকিছু মিথ্যে মনে হতে লাগলো। আরিয়ানের চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। তার মানে রোহিণী শুধু তাকে ব্যবহার করেছে, জিসানের হাত থেকে বাঁচার জন্য তাকে একটা ঢাল হিসেবে ব্যবহার করেছে। তুই আমার সাথে এমন করতে পারলি রোহিণী? তুই আমার ভালোবাসা নিয়ে, আমার বিশ্বাস নিয়ে এমন নোংরা খেলা খেললি? আমি তো তোকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছিলাম। আরিয়ানের চোখ থেকে টপ টপ করে পানি কাগজের ওপর পড়তে লাগলো। সে খামটা মুচড়ে ডাস্টবিনে ফেলে দিতে গিয়েও থেমে গেল।
সে কাগজগুলো নিজের ব্যাগে ঢুকিয়ে নিল। তার মাথায় এখন কিছুই কাজ করছে না। তার শুধু মনে হচ্ছে পৃথিবীটা এখনই ধ্বংস হয়ে যাক। সন্ধ্যা 7টা। আরিয়ান ধীর পায়ে বাড়িতে ঢুকলো। তার চোখ মুখ বসা, চুল উস্কো খুস্কো। রোহিণী ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। আরিয়ানকে দেখে সে ছুটে এসে হাসি মুখে তাকে জড়িয়ে ধরতে গেল। আরিয়ান, আজ এত দেরি হলো কেন তোর? জানিস আমি তোর জন্য কখন থেকে অপেক্ষা করছি। তুই না এলে আমার কিছুই ভালো লাগে না। তুই যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। রোহিণী আরিয়ানের গলা জড়িয়ে ধরতে যাবে, হঠাৎ আরিয়ান অত্যন্ত শীতলভাবে রোহিণীর হাত দুটো সরিয়ে দিয়ে কয়েক কদম পিছিয়ে গেল। রোহিণী চমকে উঠল। কি হলো, তুই এমন পিছিয়ে গেলি কেন? তোর কি শরীর খারাপ? আমার শরীর ঠিক আছে, তুই আমাকে ছুবি না, আমার ক্লান্ত লাগছে, আমি রুমে যাচ্ছি। তুই এইভাবে কথা বলছিস কেন আরিয়ান? অফিসে কি বসের সাথে ঝগড়া হয়েছে? আচ্ছা বাদ দে, তুই আগে খেয়ে নে, তারপর শুনবো সব। আমি তোর প্রিয় ইলিশ মাছ রেঁধেছি আজকে। আমি খাবো না, আমার খিদে নেই, তুই খেয়ে নে। আরিয়ান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা নিজের রুমে ঢুকে দরজাটা সজোরে বন্ধ করে দিল। রোহিণী থমকে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হতে শুরু করলো। কাল রাতে সেই পাগল প্রেমিক আরিয়ান আজ হঠাৎ এমন অপরিচিত আচরণ কেন করছে? এভাবেই কেটে গেল পুরো একটা দিন। আরিয়ান রোহিণীর সাথে একটা কথাও বলছে না। রোহিণী রুমে গেলে আরিয়ান বারান্দায় চলে যায়। রোহিণী খাবার নিয়ে গেলে আরিয়ান প্লেট ঠেলে সরিয়ে দেয়। রাতে এক বিছানায় শুয়েও আরিয়ান পিঠ ফিরিয়ে একদম কোনায় শুয়ে থাকে। রোহিণী রাতে ডুকরে কাঁদে, কিন্তু আরিয়ান একবারও ফিরে তাকায় না। তার এই অবহেলা রোহিণীকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি কি অপরাধ করেছি? কেন ও আমাকে এমন শাস্তি দিচ্ছে? কাল রাত পর্যন্ত তো সব ঠিক ছিল। হঠাৎ করে কি এমন হলো যে ও আমার ছায়াও মারাচ্ছে না? আমি এই নীরবতা সহ্য করতে পারছি না। পরের দিন রাত 11টা। আরিয়ান বারান্দা থেকে রুমে ঢুকতেই দেখলো রোহিণী দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ কেঁদে কেঁদে ফুলে গেছে, ঠোঁট কাঁপছে। সে আজ একটা ফয়সালা করেই ছাড়বে। তুই কোথায় যাচ্ছিস? আজ আমি তোর পথ ছাড়বো না, তোকে উত্তর দিতেই হবে। রোহিণী, সরো সামনে থেকে, আমার মাথা ঠিক নেই, আমি এখন কথা বলতে চাই না। কথা তোকে বলতেই হবে আরিয়ান। তুই আমাকে এইভাবে তিলে তিলে কেন মারছিস? আমি কি করেছি? আমি কি তোর কোনো কথায় কষ্ট দিয়েছি? তুই আমাকে বকা দে, তুই আমাকে মার, কিন্তু এই নীরবতা দিয়ে আমাকে শেষ করিস না। আমি মরে যাব আরিয়ান। রোহিণী আরিয়ানের শার্টের কলার খামচে ধরে হু হু করে কেঁদে উঠল। আরিয়ানের বুকের ভেতরটা ছটফট করে উঠল, কিন্তু চোখের সামনে ভেসে উঠল সেই মেসেজ, আমিও ওই ছোট লোকের ছেলের সাথে ঘুমাতে পারবো না। আরিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। সে সজোরে রোহিণীর হাত দুটো নিজের কলার থেকে ছাড়িয়ে তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তুই মরলে আমার কি যায় আসে রোহিণী? তুই তো এমনিতেও আমাকে ঘেন্না করিস, তাই না? তুই কি বলছিস এইসব? আমি তোকে ঘেন্না করব কেন? তুই তো আমার জান আরিয়ান। আমি তোকে ছাড়া কিছুই ভাবতে পারি না। চুপ, একদম চুপ। আর একটা মিথ্যা কথাও যদি তোর ওই নোংরা মুখ থেকে বের হয়, আমি তোকে খুন করে ফেলবো। জান, আমি তোর জান। তুই তো আমাকে শুধু একটা ডাস্টবিন ভেবেছিস, যেখানে জিসানের হাত থেকে বাঁচার জন্য এসে আশ্রয় নিয়েছিস। আরিয়ান, তুই এসব কি বলছিস? কে বলেছে তোকে এসব? আমি তোকে ভালোবেসে এসেছি। ভালোবাসা? তুই আমাকে ভালোবাসিস? হা হা হা। আরিয়ান পাগলের মতো হাসতে হাসতে নিজের ব্যাগ থেকে সেই খামটা বের করে রোহিণীর মুখের ওপর ছুঁড়ে মারল। ছবি আর কাগজগুলো বিছানায় ছড়িয়ে পড়ল। দেখ, নিজের নোংরামির প্রমাণ নিজের চোখে দেখ। তুই আমাকে ভালোবাসিস? তাহলে ফাহাদের সাথে এসব কি? রোহিণী কাঁপা কাঁপা হাতে ছবিগুলো আর চ্যাটের প্রিন্টগুলো হাতে নিল। কাগজগুলো দেখে রোহিণীর চোখ কপালে ওঠার জোগাড়। তার হাত থেকে কাগজগুলো খসে পড়ল। না আরিয়ান, বিশ্বাস কর, এগুলো মিথ্যা। আমি ফারহানের সাথে কখনো দেখা করিনি, আর এই মেসেজগুলো আমি পাঠাইনি আরিয়ান। কেউ আমার নাম্বার ফেক করে তোকে পাঠিয়েছে। বিশ্বাস কর আমাকে। বিশ্বাস? আর কত বোকা বানাবি তুই আমাকে রোহিণী? আমি জানতাম তুই বড় লোকের মেয়ে, তুই আমার এই গরিবের ঘরে মানিয়ে নিতে পারবি না, কিন্তু তুই এতটা নিচে নামবি আমি ভাবতেও পারিনি। তুই আমার পিঠে ছুরি মেরেছিস রোহিণী। আমি ছুরি মারিনি আরিয়ান, তুই আমাকে চিনিস না। তুই তো আমার ছোটবেলার বন্ধু। আমি কি কখনো এমন কাজ করতে পারি? কেউ আমাদের আলাদা করার জন্য ষড়যন্ত্র করছে আরিয়ান। প্লিজ তুই একটু ঠান্ডা মাথায় ভাব। রোহিণী বিছানা থেকে নেমে আরিয়ানের পায়ের কাছে ফ্লোরে বসে পড়ল। সে আরিয়ানের 2 পা জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমাকে ভুল বুঝিস না আরিয়ান, তুই ছাড়া আমার আর কেউ নেই এই পৃথিবীতে। তুই আমাকে যা বলবি আমি তাই করব, কিন্তু আমাকে এইভাবে অবিশ্বাস করিস না।
আমার বুকটা ফেটে যাচ্ছে রে। তোর বুক ফেটে যাচ্ছে আর আমার কি হচ্ছে সেটা তুই বুঝতে পারছিস? আমি তোকে নিজের সম্মান বানিয়েছিলাম, আমি সবার সামনে তোকে বুকে টেনে নিয়েছিলাম, আর তুই আমাকে ফাহাদের কাছে বিক্রি করে দিলি। তুই আমার দারিদ্র্য নিয়ে ফাহাদের কাছে হাসাহাসি করেছিস। না, আমি কখনো তোর দারিদ্র্য নিয়ে কিছু বলিনি। তুই তো জানিস টাকার প্রতি আমার কোনো লোভ নেই। তুই আমাকে ছুঁয়ে বল, তুই সত্যি বিশ্বাস করিস আমি ফাহাদের সাথে তোকে ঠকাচ্ছি? আমি আমার নিজের চোখকে বিশ্বাস করি, আর প্রমাণ আমার সামনে। তুই খুব ভালো অভিনয় করতে পারিস রোহিণী। কাল রাতের তোর ওই কান্নার নাটকটাও দারুণ ছিল। তুই আমাকে ব্যবহার করেছিস। আমি ভেবেছিলাম আমি শুধু টাকা পয়সাতেই গরিব, আজ বুঝলাম আমি ভাগ্যটাই গরিব নিয়ে জন্মেছি। আরিয়ান প্লিজ, আমাকে একটা সুযোগ দে, আমাকে অন্তত প্রমাণ করতে দে যে আমি নির্দোষ। তুই আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দিস না। তোর সাথে আর কোনো সম্পর্ক নেই আমার। আমি তোকে ডিভোর্স দিব না, কারণ আমি চাই তুই এই বাড়িতেই থাক। আর রোজ আমি তোকে মনে করিয়ে দিব তুই কতটা জঘন্য একটা মেয়ে। আরিয়ান কথাগুলো বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে গটগট করে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। রোহিণী ফ্লোরে পড়ে থাকা ছবিগুলোর দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে বসে রইল। তার চোখের পানিও যেন শুকিয়ে গেছে। তার মনে হচ্ছে কেউ তাকে জীবন্ত কবর দিয়ে দিয়েছে। তুই আমাকে অবিশ্বাস করলি আরিয়ান। তুই বাইরের মানুষের পাঠানো কাগজ দেখে আমাকে বিচার করলি। যে ভালোবাসায় বিশ্বাস নেই সে ভালোবাসার কোনো দরকার নেই। রোহিণী দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে এমনভাবে আর্তনাদ করে উঠল যা শুনে পৃথিবীর যে কোনো কঠিন মানুষের বুকও কেঁপে উঠবে। কিন্তু সেই আর্তনাদ আরিয়ানের বন্ধ দরজার ওপাশে পৌঁছালো না। তানিয়া আড়াল থেকে সব দেখলো এবং তার মুখে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। তার ষড়যন্ত্র শতভাগ সফল। আরিয়ান আর রোহিণীর মাঝে এখন এক বিশাল দেয়াল, যা ভাঙা প্রায় অসম্ভব। সকাল 8টা, পুরো বাড়ি এখনো নীরব। আরিয়ানের ঘরের দরজা খোলা। রোহিণী ফ্লোরে বসে নিজের ছোট্ট ট্রলি ব্যাগে কাপড় গোছাচ্ছে। তার চোখে কোনো পানি নেই, চোখের নিচে কালি জমেছে, দৃষ্টি শূন্য। সে একটা জীবন্ত লাশের মতো নড়াচড়া করছে। তানিয়া ড্রয়িং রুম থেকে উকি দিয়ে রোহিণীর গোছগাছ দেখে বাঁকা হাসলো। সে ধীর পায়ে ঘরের দরজায় এসে দাঁড়ালো। ও মা, সকাল সকাল এত গোছগাছ কিসের? বাপের বাড়ি রাজপ্রাসাদে ফিরে যাওয়ার প্রস্তুতি চলছে নাকি? আমি তো ভেবেছিলাম বড় লোকের মেয়ে এত সহজে হার মানবে না। ভাবি, দয়া করে এখন আমাকে একটু একা থাকতে দিন। আমার ভেতরে আর কারোর কথার জবাব দেওয়ার মতো কোনো শক্তি অবশিষ্ট নেই। শক্তি থাকবে কোথা থেকে? নিজের আসল রূপ ধরা পড়ে গেলে মানুষের তো এমনিতেই মুখের ভাষা হারিয়ে যায়। তুমি ভেবেছিলে আরিয়ানের মতো একটা বোকা ছেলেকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বোকা বানাবে? ওর ফ্যামিলি গরিব হতে পারে, কিন্তু ওর আত্মসম্মান আছে। ফাহাদের সাথে প্রেম করে আরিয়ানের বুকে ঘুমানোর স্বপ্ন তোমার আর পূরণ হলো না। রোহিণী ট্রলির চেনটা টেনে আটকে উঠে দাঁড়ালো। সে তানিয়ার দিকে একবার শান্ত দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টিতে এতটাই শূন্যতা ছিল যে তানিয়া কয়েক সেকেন্ডের জন্য কিছুটা ঘাবড়ে গেল। আপনি খুশি তো ভাবি? আপনার মনের ইচ্ছা তো পূরণ হলো। আমি তো এই বাড়িতে কোনো অধিকার নিয়ে আসিনি, শুধু একটা মানুষের ভরসায় এসেছিলাম। সেই মানুষটাই যখন আমাকে বিশ্বাস করলো না, তখন আমার আর এখানে থাকার কোনো কারণ নেই। আপনারা সুখে থাকুন। রোহিণী ট্রলিটা হাতে নিয়ে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। আরিয়ান সোফায় বসে শূন্য দৃষ্টিতে জানালার বাইরের দিকে তাকিয়েছিল। রোহিণীকে ট্রলি হাতে বেরিয়ে আসতে দেখে আরিয়ানের বুকের ভেতরটা হঠাৎ করেই মোচড় দিয়ে উঠল। তার মনে হলো কেউ যেন তার শ্বাসযন্ত্রটা চেপে ধরেছে, কিন্তু সে তার নিজের জেদ আর রাগের কারণে এক চুলও নড়ল না। আরিয়ান, আমি যাচ্ছি। যাওয়ার আগে আমাকে জানিয়ে যাওয়ার কোনো দরকার নেই। যার যেখানে জায়গা সে সেখানেই ফিরে যায়। তোর জায়গা এই বস্তিতে কখনো ছিল না। তুই সত্যিই চাস আমি চলে যাই আরিয়ান? তুই কি একবারও নিজের মনকে প্রশ্ন করেছিস আমি সত্যিই এমন কিছু করতে পারি কিনা? তোর কি আমার চোখের দিকে তাকিয়ে একবারও মনে হচ্ছে না যে আমি নির্দোষ? আমার চোখের দিকে তাকানোর আর কোনো ইচ্ছে নেই রোহিণী। তুই আমাকে যে কাগজগুলো দিয়েছিস সেগুলো আমার চোখ খুলে দিয়েছে। আমি তোকে এতটাই ভালোবাসতাম যে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। ভালোই হয়েছে তুই চলে যাচ্ছিস। আমি অন্তত একটা মিথ্যের সম্পর্কের ঘেরাটোপ থেকে মুক্তি পাবো। আরিয়ানের কথাগুলো রোহিণীর কানে বিষাক্ত তীরের মতো বিঁধল। রোহিণী কয়েক কদম এগিয়ে আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। তুই আমাকে মুক্তি দিচ্ছিস আরিয়ান? ঠিক আছে, তোর যখন আমাকে আর প্রয়োজন নেই তখন আমি আর এক মুহূর্ত তোর চোখের সামনে থাকবো না। কিন্তু একটা কথা মনে রাখিস,
যেদিন তুই সত্যিটা জানবি সেদিন তুই বুঝবি তুই আমাকে কতটা ভুল বুঝেছিস। সেদিন তুই আমার এই কান্নার চেয়েও বেশি কাঁদবি। সেদিন তুই আমাকে খুঁজবি কিন্তু পাবি না আরিয়ান। সেদিনের জন্য তোকে চিন্তা করতে হবে না। তুই শুধু ফাহাদকে বলিস ওরা লুকিয়ে আমার বউয়ের সাথে প্রেম করা দরকার নেই, এখন তোরা স্বাধীন। রোহিণী আরিয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, সে আর কোনো কথা বলল না। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বাড়ির মেন দরজার দিকে এগিয়ে গেল। রহিমা খালার ছোঁয়া দৌড়ে এসে রোহিণীকে জড়িয়ে ধরল। ভাবি, তুই কোথায় যাচ্ছিস? ভাইয়া, তুই আপুকে যেতে দিস না। আপু তো কোনো অন্যায় করেনি। কাঁদিস না ছোঁয়া, তোর ভাইয়ার কাছে আমি অপরাধী। যে বাড়িতে বিশ্বাস নেই সেখানে থাকাটা অপমানের। আমি আর এই অপমান সহ্য করতে পারছি না রে। রহিমা খালা, আমাকে ক্ষমা করে দিও। রোহিণী দরজা খুলে বাইরে পা রাখলো। আরিয়ান একবারের জন্য পেছন ফিরে তাকালো না, কিন্তু দরজাটা যখন বন্ধ হলো তখন আরিয়ানের মনে হলো তার পুরো পৃথিবীটা এক নিমেষেই অন্ধকারে ঢেকে গেল। সে ধপ করে সোফায় বসে পড়ল। দুদিন কেটে গেছে। রোহিণী চলে যাওয়ার পর আরিয়ানের অবস্থা পাগলের মতো হয়ে গেছে। সে অফিসে যায় না, ঠিক মতো খায় না, সারাদিন শুধু নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকে। রোহিণীর ফেলে যাওয়া একটা লাল টিপ আয়নার কোনায় লেগে আছে। আরিয়ান সেই টিপটার দিকে তাকিয়ে থাকে আর নীরবে কাঁদে। রোহিণীর গায়ের সেই মিষ্টি সুবাস এখনো যেন ঘরের প্রতিটি কোনায় জড়িয়ে আছে। তুই এত খারাপ কেন রোহিণী? তুই আমাকে ঠকিয়ে চলে গেলি, অথচ আমার কেন তোকে এত মনে পড়ছে? আমার কেন মনে হচ্ছে তুই ছাড়া আমার এই বেঁচে থাকাটার কোনো অর্থ নেই? আমি তোকে কেন ভুলতে পারছি না? আরিয়ান টুকরে কেঁদে উঠল। সে বিছানায় পড়ে থাকা রোহিণীর একটা ওড়না বুকে চেপে ধরে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আরিয়ান চোখ মুছে দরজা খুলতেই দেখলো দাদা ভাই দাঁড়িয়ে আছেন। ঘরে তো অন্ধকার করে রেখেছিস কেন আরিয়ান? জানালাগুলো খুলে দে, বাইরে আলো আসতে দে। দাদা ভাই, আমার আলো ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগছে না। তোর ভালো লাগবে কথা থেকে? তুই তো জীবনে সবচেয়ে বড় আলোটাই নিজের হাতে গলা টিপে মেরেছিস। আপনিও আমাকে ভুল বুঝছেন দাদা ভাই। আমি ওকে গলা টিপে মেরেছি? ও তো আমাকে ধোকা দিয়েছে। ও ফাহাদের সাথে প্রেম করেছে। তুই কি নিজে তোর চোখে দেখেছিস ওকে ফাহাদের সাথে? ছবি দেখেছি দাদা ভাই, ওর পাঠানো মেসেজ দেখেছি, প্রমাণ তো আমার কাছেই আছে। প্রমাণ? হা হা হা, তুই তো একটা গর্দবাড়িয়া। তুই এত পড়াশোনা করছিস কিন্তু তোর কোনো কমন সেন্স নেই। তুই একটা কাগজে প্রিন্ট করা ছবি আর কিছু টেক্সট দেখে তোর বুকে বিচার করলি যে মেয়েটা বিয়ের আসর থেকে তোর ভরসা পালিয়ে আসতে পারে। সে মেয়ে তোর টাকার অভাবে অন্য ছেলের কাছে যাবে। কিন্তু দাদা ভাই, ছবিগুলো এত নিখুঁত। আমি তো নিখুঁত জিনিসই সবচেয়ে বেশি সন্দেহজনক হয়। তুই কি একবার ছবিগুলোর পেছনে সত্যটা জানার চেষ্টা করেছিস? তুই কি ফাহাদের সাথে কথা বলেছিস নাকি নিজের ইগোর কাছে হেরে গিয়ে মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলি? তুই তো মেয়েটাকে ভালোবাসিস নি আরিয়ান, তুই তো শুধু ওর উপর অধিকার ফেলেছিস। দাদা ভাইয়ের কথায় আরিয়ানের বুকের ভেতরটা কেঁপে উঠল। সত্যি তো, সে তো একবারও ফাহাদকে বা কাউকে কিছু জিজ্ঞেস করেনি। সে সরাসরি রোহিণীকে দোষারোপ করেছে। ঠিক সেই মুহূর্তে আরিয়ানের পরম বন্ধু সাগর হুড়মুড় করে ঘরে ঢুকলো। সাগরের হাতে একটা খাম। আরিয়ান, তুই নাকি রোহিণীকে বাড়ি থেকে বের করে দিয়েছিস? তুই কি পাগল হয়েছিস ভাই? সাগর, তুই আমাকে জ্ঞান দিতে আসিস না। তুই জানিস ও কি করেছে? আমি সব জানি। ছোঁয়া আমাকে সব বলেছে। আর ছোঁয়ার কাছ থেকে আমি এই ছবিগুলো আর চ্যাটের কপিগুলো নিয়েছিলাম। তুই তো একটা আস্ত গাধা আরিয়ান। তুই এই সস্তা এডিটিং বিশ্বাস করলি? সস্তা এডিটিং মানে? তুই কি বলছিস সাগর? তুই ভালো করে এই ছবিটার দিকে তাকা। রোহিণী আর ফাহাদ যে ক্যাফেতে বসে আছে তার নাম ব্লু মুন। আমি খোঁজ নিয়ে দেখেছি এই ক্যাফেটা গত 1 মাস ধরে রেগুলেশনের জন্য বন্ধ। ক্যাপের ভিতরে কাজ চলছে আর তোর ছবিতে ক্যাপে একদম নতুন জমজমাট দেখাচ্ছে। সাগরের কথা শুনে আরিয়ানের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো। তার হাত কাঁপতে শুরু করলো। আর এই হোয়াটসঅ্যাপ চ্যাট তুই খেয়াল করেছিস মেসেজগুলো পাঠানোর টাইম আর ডেট? এই মেসেজটা যে টাইমে ফাহাদকে পাঠানো হয়েছে ঠিক সেই টাইমে তুই আর রোহিণী বসে পার্কে বাদাম খাচ্ছিলি। আমি তো
তোদের নিজের চোখে দেখেছি সেদিন। রোহিণীর ফোন তো তোর কাছেই ছিল, ও মেসেজ করবে কিভাবে? সাগর, তুই কি বলছিস এসব? তার মানে এই ছবিগুলো সব মিথ্যা? কেউ খুব সুকল্পিতভাবে তোদেরকে ফাঁসিয়েছে আরিয়ান। কেউ চেয়েছে তোদের দুজনের সম্পর্কটা ভেঙে যাক। আর তুই এতটাই বোকা যে তুই তাদের ফাঁদা পা দিয়েছিস। আরিয়ানের দুই কান দিয়ে যেন ধোঁয়া বের হতে লাগলো। তার মনে হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী সে নিজে। রোহিণী তার পায়ে ধরে কেঁদেছিল, তাকে বিশ্বাস করতে বলেছিল, আর সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আমি শেষ হয়ে গেছি সাগর। আমি নিজের হাতে আমার রোহিণীকে খুন করেছি। আমি ওর চোখের পানি বিশ্বাস করিনি। আমার মতো জঘন্য মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই। এখন কেঁদে কোনো লাভ নেই আরিয়ান। আগে আমাদের বের করতে হবে এই ষড়যন্ত্রের পিছনে কে আছে। চল আমার সাথে। ফাহাদকে আমি চিনি, ওর বাবার একটা ফ্যাক্টরি আছে, আমি জানি ওকে কোথায় পাওয়া যাবে। আরিয়ানের এক সেকেন্ডও সময় নষ্ট করলো না। সে সাগরের সাথে পাগলের মতো দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ফাহাদের বাবার পুরনো ফ্যাক্টরির পেছনে একটা আড্ডার জায়গা আছে। আরিয়ান আর সাগর সেখানে পৌঁছাতে দেখলো ফাহাদ তার কয়েকজন বন্ধুর সাথে বসে সিগারেট টানছে। আরিয়ান কোনো কথা না বলে সরাসরি ফাহাদের ওপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো। কে রে তুই? ছাড় আমাকে। আরিয়ান ফাহাদের কলার চেপে ধরে তার মুখে সজোরে একটা ঘুষি বসিয়ে দিল। ফাহাদের ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগলো। ফাহাদের বন্ধুরা এগিয়ে আসতে নিলে সাগর একটা লোহার রড হাতে নিয়ে তাদের আটকে দিল। তোর এত বড় সাহস, তুই আমার বউকে নিয়ে ষড়যন্ত্র করিস? তুই ফেক ছবি আর মেসেজ বানিয়ে আমাকে পাঠাস? আজ আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। আরিয়ান ভাই, আমাকে ছাড়ুন, আমি কিছু করিনি, আমাকে প্লিজ মারবেন না। আরিয়ান ফাহাদকে মাটিতে ফেলে তার বুকের উপর উঠে বসলো। সে পাগলের মতো ফাহাদকে একের পর এক ঘুষি মারতে লাগলো। আরিয়ানের চোখ দিয়ে তখন আগুনের ফুলকা বের হচ্ছে। বল কেন তুই আমার রোহিণীকে ফাঁসিয়েছিস? তোকে এই কাজ করতে কে বলেছে? তুই নিজে থেকে এত বড় সাহস পাবি না? বল, কে তোর পেছনে? ভাই আমাকে ছেড়ে দিন, আমি সব সত্যি বলছি। আমি একা এসব করিনি, আমাকে এসব করাতে বলা হয়েছে। কে বলেছে? নাম বল শোরের বাচ্চা, নাম বল। তানিয়া ভাবি, আপনার বড় ভাইয়ের বউ তানিয়া ভাবি আর রোহিণীর বোন মায়া, ওরা দুজন আমাকে দিয়ে এসব করিয়েছে। মায়া আপনাকে ভালোবাসে আর তানিয়া ভাবি রোহিণীকে এই বাড়ি থেকে তাড়াতে চায়। ওরাই আমাকে টাকা দিয়ে এডিট দিয়ে ছবি বানাতে বলেছিল। ভাই আমি সত্যি বলছি, রোহিণীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ফাহাদের মুখে তানিয়া আর মায়ার নাম শুনে আরিয়ান স্তব্ধ হয়ে গেল। তার হাত আপনা আপনি থেমে গেল। নিজের পরিবারের মানুষ, নিজের ভাবি এত বড় বেইমানি করলো তার সাথে, শুধু একটু ঈর্ষার স্বার্থের জন্য তারা একটা মেয়ের জীবন এভাবে শেষ করে দিল। ভাবি? আমার নিজের ভাবি? আরিয়ান উঠ, ওকে মেরে আর কোনো লাভ নেই। আসল কালপিট তো তোর বাড়িতে বসে আছে। আরিয়ান টলতে টলতে উঠে দাঁড়ালো। তার পুরো শরীর অবশ হয়ে আসছে। তার চোখে ভাসছে রোহিণীর সেই কান্নার মুখটা। যেদিন তুই সত্যিটা জানবি, সেদিন তুই বুঝবি তুই আমাকে কতটা ভুল বুঝেছিস। সেদিন তুই আমার এই কান্নার চেয়েও বেশি কাঁদবি। রোহিণী সেই কথাটা আরিয়ানের কানের কাছে বারবার বাজতে লাগলো। আরিয়ান সাগরের সামনেই রাস্তায় হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কেঁদে উঠল। আমি ওকে কি জবাব দিব সাগর? আমি কোন মুখে ওর সামনে গিয়ে দাঁড়াবো? আমি ওকে নিজের হাতে আমার ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। আমি ওর চরিত্রের উপর দাগ লাগিয়েছি। ও তো আমাকে কোনোদিন ক্ষমা করবে না রে। আরিয়ান শান্ত হ, রোহিণী তোকে ভালোবাসে। তুই ওর কাছে গিয়ে ক্ষমা চা, ও ঠিক বুঝবে। তুই আগে ওর কাছে যা, বাড়ি হিসাব পরে হবে। আগে তোর স্ত্রীকে ফিরিয়ে আন। আরিয়ান সাগরের কথা শুনে পাগলের মতো উঠে দাঁড়ালো। সে কোনো গাড়ি না নিয়ে বৃষ্টির মধ্যে দৌড়াতে শুরু করলো। হ্যাঁ, বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আরিয়ান রাস্তার কাদা পানি কোনো কিছুর তোয়াক্কা না করে দৌড়াচ্ছে। তার শুধু একটাই লক্ষ্য, রোহিণী। শফিকুর রহমানের বিশাল অট্টালিকার সামনে এসে আরিয়ান হাঁপাতে হাঁপাতে থামলো। বৃষ্টির পানিতে তার পুরো শরীর ভিজে একাকার। সে গেটের দারোয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে ঢুকতে চাইল। এই, কে তুমি? ভেতরে যাওয়া নিষেধ, ম্যাডাম বারণ করেছে। আমাকে ছাড়ুন, আমি রোহিণীর স্বামী। আমাকে ওর সাথে দেখা করতে হবে। রোহিণী তুই কোথায়? নিচে আয় রোহিণী, আমাকে মাফ করে দে। আরিয়ানের চিৎকারে শফিকুর রহমান আর লুবনা রহমান বারান্দায় বেরিয়ে এলেন। লুবনা রহমান আরিয়ানকে দেখে রাগে ফেটে পড়লেন। এত বড় স্পর্ধা!
তুই আবার এই বাড়িতে এসেছিস? তুই আমার মেয়েকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিস, আর এখন এখানে এসে নাটক করছিস? দারোয়ান, ঘাট ধাক্কা দিয়ে বের করো ওকে। আন্টি প্লিজ, আমাকে একবার রোহিণীর সাথে কথা বলতে দিন। আমি সব জেনে গেছি। আমি ফাহাদকে ধরেছিলাম। এটা একটা ষড়যন্ত্র ছিল। আমার ভাবি আর মায়া মিলে এই প্ল্যান করেছিল। আমি নির্দোষ আন্টি। আমি শুধু রোহিণীকে একটাবার দেখতে চাই। আরিয়ান, তুমি এখন যাও। রোহিণী ভালো নেই, ও তোমার সাথে কোনো কথা বলবে না। আঙ্কেল, আমি ওকে না নিয়ে যাব না। আমি এখানেই মরে যাব, কিন্তু ওকে ছাড়া যাব না। রোহিণী, আমি জানি তুই আমার কথা শুনতে পাচ্ছিস। তুই নিচে আয়, আমাকে একটা শাস্তি দে। তুই যা বলবি আমি তাই করব। আরিয়ান বৃষ্টির মধ্যে গেটের সামনে হাঁটু গেড়ে বসে টুকরে কাঁদতে লাগলো। তার কান্না বৃষ্টির শব্দের চেয়েও তীব্র হয়ে উঠল। হঠাৎ মেন দরজাটা খুলে গেল। রোহিণী ধীর পায়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে এলো। তার পরনে একটা সাদা রঙের সাধারণ সালোয়ার কামিজ, চুলগুলো এলোমেলো, চোখের দৃষ্টি এখনো সেই আগের মতোই শূন্য। রোহিণী ছাতা ছাড়াই আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। রোহিণী, আমাকে মাফ করে দে। আমি একটা জানোয়ার, আমি একটা গাধা। আমি তোকে চিনতে পারিনি। আমি তোর চোখের পানি বিশ্বাস করিনি। তুই আমাকে মার রোহিণী, তুই আমাকে খুন করে ফেল, কিন্তু আমাকে ছেড়ে যাস না। আরিয়ান রোহিণীর পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। রোহিণী কোনো নড়াচড়া করলো না। সে অত্যন্ত শীতলভাবে আরিয়ানের দিকে তাকালো। তুই এখানে কেন এসেছিস আরিয়ান? আমার ফাহাদের সাথে দেখা করার কথা ছিল। তুই তো আমাকে স্বাধীন করে দিয়েছিস। তুই তো বলেছিলি আমি একটা জঘন্য মেয়ে। তাহলে জঘন্য মেয়ের কাছে আবার ফিরে এলি কেন? প্লিজ রোহিণী, আর এসব বলিস না। আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে। আমি সব জানতে পেরেছি। আমি ফাহাদকে পিটিয়েছি। আমি জানি তানিয়া ভাবি এসব করিয়েছে। আমি ওদের কাউকে ছাড়বো না। আমি আজই তানিয়া ভাবিকে পুলিশে দিব। তুই চল আমার সাথে। তুই সত্যি অনেক বোকা আরিয়ান। তুই ভাবছিস সমস্যাটা তানিয়া ভাবি আর ফাহাদ। না আরিয়ান, সমস্যাটা তুই আর আমি। রোহিণী, তুই কি বলছিস? তুই ফাহাদকে মেরেছিস, তানিয়া ভাবিকে বাড়ি থেকে বের করে দিবি, কিন্তু তোর নিজের মনের ভেতরে যে সন্দেহ আর অবিশ্বাসের বীজ ঢুকে আছে, সেটা কিভাবে বের করবি আরিয়ান? কাল যদি আবার অন্য কেউ আমার নামে মিথ্যা কোনো ছবি নিয়ে আসে, তুই আবারও আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবি, তাই না? না রোহিণী, আমি তোকে ছুঁয়ে প্রমিস করছি, আমি জীবনেও আর তোকে অবিশ্বাস করব না। আমি মরে গেলেও তোর নামে কোনো কথা বিশ্বাস করব না। আমাকে শুধু একটা সুযোগ দে। রোহিণী আরিয়ানের দুই হাত দুটো নিজের পা থেকে আলতো করে সরিয়ে দিল। সে কয়েক কদম পিছিয়ে গিয়ে আরিয়ানের চোখের দিকে তাকালো। সুযোগ? ভালোবাসায় কোনো সেকেন্ড চান্স হয় না আরিয়ান। আমি তোকে আমার বন্ধু ভেবেছিলাম, আমার স্বামী মেনেছিলাম। আমি আমার বাবার এত বড় সাম্রাজ্য ছেড়ে তোর এই ছোট্ট ঘরে গিয়েছিলাম শুধু একটা আশ্রয়ের খোঁজে। আমি ভেবেছিলাম তুই আমাকে বিশ্বাস করবি, কিন্তু তুই আমাকে এমন একটা অপবাদ দিলি যা একটা মেয়ের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। রোহিণী প্লিজ এমন করিস না। আমি তোকে ছাড়া বাঁচবো না রে। তুই বাঁচবি আরিয়ান, খুব ভালোভাবেই বাঁচবি, কিন্তু আমি আর তোর কাছে ফিরে যাব না। তুই ঠিকই বলেছিলি, আমি তোর জীবনে একটা বোঝা ছিলাম। আজ আমি তোকে সেই বোঝা থেকে চিরতরে মুক্তি দিলাম। না, তুই এমন কথা বলতে পারিস না। তুই আমাকে ভালোবাসিস রোহিণী। ভালোবাসতাম, হ্যাঁ, আমি তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসতাম, কিন্তু যে ভালোবাসায় বিশ্বাস নেই সেই ভালোবাসার কোনো অধিকার নেই আরিয়ান। তোর সাথে আমার গল্প এখানেই শেষ। তুই ভালো থাকিস। রোহিণী আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে ঘুরে সোজা বাড়ির ভেতর ঢুকে দরজাটা সজোরে বন্ধ করে দিল। আরিয়ান বৃষ্টির মধ্যে পাথরের মতো বসে রইল। তার চোখের সামনে দিয়ে যেন তার পুরো পৃথিবীটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। রোহিণীর শেষ কথাটা তার কানে প্রতিধ্বনিত হতে লাগলো। যে ভালোবাসায় বিশ্বাস নেই সেই ভালোবাসার কোনো অধিকার নেই। আরিয়ানের শূন্যতার হাহাকার বৃষ্টি শব্দে মিশে একাকার হয়ে গেল। রাত 11টা। আরিয়ান বাড়ি ড্রয়িং রুমে এক থমথমে পরিবেশ। বাড়ি সবাই ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই সদর দরজাটা সজোরে লাথি মেরে খুলে ফেলল আরিয়ান। তার পুরো শরীর বৃষ্টির পানিতে ভেজা, চোখ দুটো জবা ফুলের মতন লাল। তার হাতে ফাহাদের কলার, অন্য হাতে ফাহাদের ফোন। আরিয়ানের পেছন পেছন সাগরও ঢুকলো। আরিয়ানের এমন রুদ্রমূর্তি দেখে আকবর সাহেব, সাইমা বেগম, নিহাল, তানিয়া, ছোয়া এবং দাদাভাই সবাই ড্রয়িং রুমে ছুটে এলেন। আরিয়ান, এসব কি? তুই এত রাতে ভিজে একাকার হয়ে এই ছেলেকে মারতে মারতে বাড়িতে ঢুকিয়েছিস কেন? ছেলেটাকে? এই ছেলেটাকে সেটা আমি বলবো না আব্বু, সেটা বলবে আপনার গুণধর বড় ছেলের বউ তানিয়া ভাবি। বলুন তো
এই ছেলেটা কে? আরিয়ানের চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। তানিয়া ফাহাদকে দেখে ভয়ে এক পা পিছিয়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মায়াও ভয়ে কাঁপতে শুরু করলো। আমি কিভাবে জানবো ওকে? আমি তো ওকে জীবনেও দেখিনি। তুই হঠাৎ করে মাঝরাতে একটা রাস্তার ছেলেকে ধরে এনে আমাকে এসব কি জিজ্ঞেস করছিস? আপনি ওকে চেনেন না? বাহ, খুব সুন্দর অভিনয় করেন তো আপনি ভাবি। সাগর, ফাহাদের ফোনটা দে। সাগর ফাহাদের ফোনটা আনলক করে তানিয়ার চোখের সামনে ধরলো। সেখানে তানিয়া আর ফাহাদের হোয়াটসঅ্যাপ চ্যাটের সব হিস্ট্রি পরিষ্কার দেখা যাচ্ছে। এই নাম্বারটা কার ভাবি? আপনার না? আপনি এই ফাহাদকে টাকা দিয়ে রোহিণী আর ফাহাদের ফেক ছবি বানাতে বলেছিলেন না? ফাহাদকে দিয়ে ফেক মেসেজ পাঠিয়ে আমার স্ত্রীর চরিত্র নিয়ে নোংরামি করেছেন না আপনি? আরিয়ান, তুই এসব কি আবোল তাবোল বকছিস? তোর ভাবি কেন এসব করতে যাবে? ভাইয়া, তোমার স্ত্রী শুধু আমার সংসার ভাঙেনি, সে আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে। সে আর এই মায়া মিলে ফাহাদকে দিয়ে সব ষড়যন্ত্র করেছে যাতে আমি রোহিণীকে ভুল বুঝি। ফাহাদ, বল, সবার সামনে নিজের মুখে বল তুই কি করেছিস। আমাকে মাফ করে দিন আপনারা। আমি রোহিণীকে ভালোবাসতাম, কিন্তু ও আমাকে পাত্তা দিত না। তানিয়া ভাবি আর মায়া আমাকে বুদ্ধি দেয় যে আমি যদি কিছু ফেক ছবি আর মেসেজ বানিয়ে আরিয়ান ভাইকে পাঠাই, তবে আরিয়ান ভাই রোহিণীকে ডিভোর্স দিয়ে দিবে। তখন আমি রোহিণীকে পাবো আর মায়া আরিয়ান ভাইকে পাবে। আমাকে তানিয়া ভাবি 50,000 টাকাও দিয়েছে এডিটরকে দেওয়ার জন্য। ফাহাদের কথা শুনে ড্রয়িং রুমে সবাই স্তব্ধ হয়ে গেল। আকবর সাহেব বুকে হাত দিয়ে ধপ করে সোফায় বসে পড়লেন। সায়রা বেগম মুখে আঁচল চেপে কাঁদতে লাগলেন। নিহাল রাগে কাঁপতে কাঁপতে তানিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। তানিয়া, তুই এতটা নিজে নামতে পারলি? আমার ভাইয়ের বইয়ের নামে অপবাদ দিয়ে ওর সংসারটা ভেঙে দিলি। তোর নিজেরও তো একটা মেয়ে আছে। নিহাল, বিশ্বাস করো, আমি শুধু চেয়েছিলাম ওই অহংকারী বড়লোকের মেয়েটা এই বাড়ি থেকে চলে যাক। ও আসার পর থেকে এই বাড়িতে আমার কোনো দামই ছিল না। সবাই শুধু ওকে নিয়েই মেতেছিল। আমি ঈর্ষায় পাগল হয়ে গিয়েছিলাম নিহাল। নিহাল আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। সে সজোরে তানিয়ার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের চোটে তানিয়া ফ্লোরে পড়ে গেল। চুপ, একদম চুপ। তোর মতো বিষাক্ত সাপকে আমি আর এক মুহূর্ত আমার ঘরে রাখবো না। তুই আমার ভাইয়ের জীবনটা শেষ করে দিয়েছিস। তুই এখনই এই বাড়ি থেকে বের হয়ে যা। আমাকে মাফ করে দিন নিহাল ভাই। আমি আরিয়ান ভাইকে ভালোবাসতাম বলে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে বের করে দিবেন না। তুই ভালোবাসার মানে বুঝিস মায়া? যে ভালোবাসায় সম্মান নেই সেটা ভালোবাসা নয়, সেটা স্বার্থপরতা। তোরা আমার বুক থেকে আমার কলিজাটা ছিনিয়ে নিয়েছিস। আমি তোদের কাউকে ছাড়বো না। আরিয়ান, শান্ত হ বাবা। ওদের পাপের শাস্তি ওরা পেয়েছে। আকবর, এই মেয়ে দুটোকে এখানে বাড়ি থেকে বের করে দে। যে মেয়ের অন্য মেয়ের চরিত্রে দাগ লাগাতে পারে তার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। আকবর সাহেবের নির্দেশে নিহাল তানিয়া আর মায়াকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। ফাহাদকেও সাগর পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য নিয়ে গেল। ড্রয়িং রুমে এখন শুধু আয়ানের পরিবার। সবাই অপরাধ বোধে মাথা নিচু করে আছে। আরিয়ান ধপ করে ফ্লোরে বসে পড়ল। তোরা তো ওদের বের করে দিলি, কিন্তু আমার কি হবে? আমি তো রোহিণীকে ফিরিয়ে আনতে পারলাম না। ও আমাকে বলেছে যে ভালোবাসায় বিশ্বাস নেই, সেখানে ও থাকবে না। আমি ওকে অবিশ্বাস করেছি। আমি ওকে ওর বাবার বাড়িতে অপমান করে তাড়িয়েছি। বাবা আরিয়ান, তুই কাঁদিস না। আমরা কাল সকালেই শফিক ভাইয়ের কাছে যাব। আমরা সবাই মিলে রোহিণীর কাছে ক্ষমা চাইবো। মেয়েটা তো তোকে খুব ভালোবাসে রে বাবা। ও ঠিক ফিরে আসবে। না আম্মু, তোমরা কেউ যাবে না। এটা আমার অপরাধ, শাস্তি আমাকে পেতে হবে। আমি নিজের স্ত্রীর সম্মান রক্ষা করতে পারিনি। আমি নিজে প্রমাণ না করা পর্যন্ত আমি এই বাড়িতে ফিরবো না। আরিয়ান আর কোনো কথা না বলে আবার সেই বৃষ্টির মধ্যে বেরিয়ে গেল। রাত তখন 2টো। আরিয়ান শফিকুর রহমানের বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো। বৃষ্টি আরো তীব্র হয়েছে। আরিয়ানের শরীর ঠান্ডায় কাঁপছে, কিন্তু সে গেটের গ্রিল ধরে ঠায় দাঁড়িয়ে আছে। এভাবে কেটে গেল পুরো রাত। সকাল 8টা। বৃষ্টি তখনও থামেনি। শফিকুর রহমান ছাতা মাথায় দিয়ে গেটের বাইরে এসে দেখলেন আরিয়ান শীতে কাঁপতে কাঁপতে গেটের পিলারের সাথে হেলান দিয়ে বসে আছে। তার চোখ দুটো অর্ধেক বোঝা, ঠোঁট নীল হয়ে গেছে। আরিয়ান বাবা, তুই এখনো এখানে বসে আছিস? তুই তো মরে যাবি বাবা। ভেতরে আয়। না আঙ্কেল, আমি ভেতরে যাওয়ার যোগ্যতা হারিয়েছি। আমি আপনার মেয়ের চোখের পানি বিশ্বাস করিনি। আমি একটা জঘন্য স্বামী।
আমাকে আমার শাস্তি পেতে দিন। বাবারে, তুই তো সব জেনে গেছিস। এটা একটা ষড়যন্ত্র ছিল। তুই তো ইচ্ছে করে ওকে কষ্ট দিসনি। রোহিণী খুব জেদি মেয়ে বাবা। তুই ভেতরে না এলে ও তোকে মাফ করবে না। ও তো ঠিকই বলেছে আঙ্কেল, ভালোবাসায় বিশ্বাস থাকতে হয়। আমি কেন বাইরের একটা কাগজের টুকরোকে আমার স্ত্রীর চেয়ে বেশি বিশ্বাস করলাম? আমার ভালোবাসা এত ঠুনকো কেন হলো? আমাকে এখানেই বসে থাকতে দিন। ও যতক্ষণ না আমাকে ওর সামনে যাওয়ার অনুমতি দিচ্ছে, আমি এখান থেকে এক চুলও নড়ব না। শফিকুর রহমান দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভেতর চলে গেলেন। দোতলার বারান্দায় দাঁড়িয়ে রোহিণী জানালার পর্দার আড়াল থেকে আরিয়ানকে দেখছিল। সারা রাত ও ঘুমায়নি। আরিয়ানকে বৃষ্টিতে ভিজতে দেখে ওর বুকের ভেতরটা ছটফট করছিল, কিন্তু ওর আত্মসম্মান ওকে নিচে যেতে দিচ্ছিল না। তুই এত জেদ করছিস কেন আরিয়ান? তুই চলে যা না। তুই তো জানিস আমি তোর কষ্ট দেখতে পারি না। তুই কেন আমাকে দুর্বল করে দিচ্ছিস? আমি তোকে মাফ করব না। তুই আমাকে অনেক বড় অপবাদ দিয়েছিস। দুপুর 12টা। টানা বৃষ্টির কারণে রাস্তাঘাটে পানি জমে গেছে। হঠাৎ শফিকুর রহমানের দারোয়ান দৌড়ে এসে রোহিণীকে ডাক দিল। ম্যাডাম, ম্যাডাম, আরিয়ান স্যার তো জ্ঞান হারিয়ে পড়ে গেছেন। ওনার গায়ে অনেক জ্বর। দারোয়ানের কথা শুনে রোহিণীর হাত থেকে পানির গ্লাসটা ছিটকে পড়ে পড়ে ভেঙে গেল। সে আর এক মুহূর্ত চিন্তা করলো না। সে খালি পায়ে ছাতা ছাড়াই পাগলের মতো দৌড়ে গেটের বাইরে চলে গেল। আরিয়ান, আরিয়ান, চোখ খোল। রোহিণী আরিয়ানের মাথাটা নিজের কোলে তুলে নিল। আরিয়ানের পুরো শরীর জ্বরে পড়ে যাচ্ছে, ঠোঁট দুটো নীল। সে চোখ খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না। রোহিণী, তুই এসেছিস? তুই আমাকে মাফ করেছিস? তুই একটা পাগল, তুই একটা বদ্ধ পাগল। তুই কেন সারা রাত বৃষ্টিতে ভিজেছিস? তুই কি মরতে চাস? তোকে মরে যাওয়ার অধিকার কে দিয়েছে? হ্যাঁ, তুই তো আমাকে তোর জীবন থেকে বের করে দিয়েছিস। আমার তো এমনিতেই মৃত্যু হয়ে গেছে। রোহিণী, আমাকে মাফ করে দে। আমি তোকে ছাড়া সত্যি বাঁচবো না রে। আরিয়ানের চোখ বন্ধ হয়ে গেল। রোহিণী চিৎকার করে কেঁদে উঠল। আব্বু, আব্বু, তাড়াতাড়ি আসো। আরিয়ান জ্ঞান হারিয়েছে, ওকে ভেতরে নাও। শফিকুর রহমান আর দারোয়ান মিলে আরিয়ানকে ধরাধরি করে বাড়ির ভেতর নিয়ে এলেন। লুবনা রহমানও আরিয়ানের এই অবস্থা দেখে আর কিছু বলতে পারলেন না। ডাক্তার এসে আরিয়ানকে দেখলেন। 3 ঘন্টা পর আরিয়ানের জ্ঞান ফিরল। আরিয়ান চোখ খুলে দেখলো সে একটা বিশাল বিলাসবহুল ঘরে শুয়ে আছে। তার মাথায় জলপট্টি দেওয়া হচ্ছে, আর সেই জলপট্টি দিচ্ছে রোহিণী। রোহিণীর চোখ মুখ কেঁদে কেঁদে ফুলে গেছে। আরিয়ান ধীরে ধীরে রোহিণীর হাতের ওপর নিজের হাতটা রাখলো। তুই এখনো কাঁদছিস? আমি তো বেঁচে আছি। তুই চুপ করে থাকবি একদম। একটা কথা বলবি না তুই। তোর সাহস কত? তুই নিজের উপর এত বড় অত্যাচার করলি? তুই কি ভেবেছিস তুই বৃষ্টিতে ভিজলে আমি তোকে মাফ করে দিব? মাফ না করলে আমি আবার গিয়ে ওই বৃষ্টির মধ্যে দাঁড়াবো। তুই আমাকে যতবার তাড়িয়ে দিবি আমি ততবার তোর দরজায় এসে ভিখারির মতো বসে থাকবো। কারণ তুই আমার অহংকার। রোহিণী, আমার অহংকার ছাড়া আমি তো শূন্য। তুই এত খারাপ কেন আরিয়ান? তুই তো জানিস আমি তোকে ভালোবাসার পর থেকে তোর একটা আঁচড় লাগলেও আমার কলেজে ছিঁড়ে যায়। তুই আমাকে এমন একটা অপবাদ দিলি, আবার এখন নিজে কষ্ট পেয়ে আমাকে তিলে তিলে মারছিস। রোহিণী আরিয়ানের বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠল। আরিয়ান তার দুর্বল হাত নিয়ে রোহিণীর পিঠ জড়িয়ে ধরল। আমার ভুল হয়ে গেছে রে পেতনি বউ। আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি একটা গরিব ছেলে। তুই এত সুন্দর, এত বড় লোকের মেয়ে। তুই যখন আমার জীবনে এলি আমার সবসময় ভয় হতো এই বুঝি আমি তোকে হারিয়ে ফেললাম। ফাহাদের ছবিগুলো দেখে আমি নিজের ইনসিকিউরিটির কাছে হেরে গিয়েছিলাম। আমি তোকে অবিশ্বাস করিনি রোহিণী। আমি আসলে নিজের যোগ্যতা নিয়ে ভয় পেয়েছিলাম। আমি কি তোকে কখনো তোর যোগ্যতা নিয়ে কথা শুনিয়েছি? আমি তো শুধু তোর ভালোবাসা চেয়েছিলাম আরিয়ান। তুই আমাকে বকা দিতি, আমাকে মারতি, আমি কিচ্ছু মনে করতাম না। কিন্তু তুই যখন বললি আমি জঘন্য, আমার মনে হচ্ছিল আমি মরে যাই। আর বলবো না, জীবনেও বলবো না। তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া। আমাকে আর একটা বার তোর ওই দুষ্টু বন্ধু হওয়ার সুযোগ দে রোহিণী। আমি কথা দিচ্ছি আমি সারা জীবন তোর রোমান্টিক স্বামী হয়ে তোকে আগলে রাখবো। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলেন আকবর সাহেব, সাইমা বেগম, নিহাল আর দাদা ভাই। সাথে তাদের সাথে শফিকুর রহমান আর লুবনা রহমানও আছে। মা রোহিণী, আমরা অনেক বড় অপরাধ করেছি মা। আমরা আমাদের ছেলের বউয়ের সম্মান রক্ষা করতে পারিনি। তুই আমাদের ক্ষমা করে দে মা। মারে, তোকে ছাড়া ওই বাড়িটা একদম শ্মশান হয়ে গেছে। ছোঁয়া সারাদিন শুধু তোর জন্য কাঁদে। তুই আমাদের মাফ করে দে, আমাদের বাড়ি ফিরে চল মা। তুই যদি মাপ না করিস তবে এই বুড়ো মানুষটা আজ তোর পায়ে ধরবে।
রোহিণী তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দাদা ভাইয়ের পা জড়িয়ে ধরলো। দাদা ভাই, আপনি এসব কি বলছেন? আপনারা গুরুজন, আপনারা কেন মাফ চাইবেন? আরিয়ান তো ওর ভুল বুঝতে পেরেছে, আর তানিয়া ভাবির আসল রূপ তো আপনারা জানতে পেরেছেন। আমার আর কোনো অভিযোগ নেই। রোহিণী, তুই চাইলে আরিয়ানের সাথে এই বাড়িতেও থাকতে পারিস মা। আমি আরিয়ানকে আমার নিজের ছেলের মতো মেনে নিব। না আম্মু, আমি আরিয়ানের স্ত্রী। আরিয়ানের বাড়ি আমার বাড়ি, আমি ওই বাড়িতেই ফিরে যাব। ওটা শুধু একটা ইটের বাড়ি না, ওটা আমার ভালোবাসার তাজমহল। রোহিণীর কথায় দুই পরিবারের সবার চোখে পানি চলে এলো। দীর্ঘদিনের সব ভুল বোঝাবুঝি আর অভিমান আজ ভালোবাসার কাছে হার মানল। 7 দিন পর আরিয়ান পুরোপুরি সুস্থ। আজ তাদের বাড়িতে একটা ছোটখাটো উৎসবের আয়োজন করা হয়েছে রোহিণীর ফিরে আসা উপলক্ষে। রাতের বেলা ড্রয়িং রুমে ভিড় ঠেলে আরিয়ান নিজের ঘরে ঢুকলো। ঘরটা রোহিণী নিজের হাতে সাজিয়েছে। পুরো ঘরে লাল গোলাপ আর মোমবাতি স্নিগ্ধ আলো। রোহিণী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়ি ঠিক করছিল। আরিয়ান ধীর পায়ে পেছন থেকে গিয়ে রোহিণীকে জড়িয়ে ধরলো। উফ, আমার বউটাকে আজ এত সুন্দর লাগছে কেন? চোখ তো ফেরাতেই পারছি না। ছাড়ো আরিয়ান, কেউ চলে আসবে, দরজাটা তো অন্তত লক করো। তুই আমাকে ছাড়ো বললি? বাহ, তুই তোকারি থেকে 1 লাফে সম্মান। ঘটনা কি মহারানী? ঘটনা কিছুই না। আমি ভাবলাম যে স্বামী আমার জন্য সারা রাত বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধাতে পারে, তাকে একটু সম্মান তো করাই যায়, তাই না? শুধু সম্মান, আর কিছু জুটবে না কপালে? আরিয়ান রোহিণীকে নিজের দিকে ঘুরিয়ে নিল। রোহিণীর মুখ লজ্জায় লাল হয়ে আছে। সে আরিয়ানের বুকে আলতো করে একটা কিল মারলো। অসভ্য ছেলে, এত রোম্যান্স কোথা থেকে শিখলি তুই? আগে তো সারাদিন শুধু বই আর অফিস নিয়ে থাকতি। তুই আবার আমাকে তুই বললি? এই মাত্র না সম্মান দিলি? আমার যতক্ষণ সম্মান দিতে ইচ্ছে করবে ততক্ষণ দিব। তুই আমার ছোটবেলার বন্ধু, তোকে আপনি বা তুমি বললে আমার ফিল আসে না রে। তুই আমার সেই পুরনো আরিয়ানই থাক। আচ্ছা বাবা, তুই যা বলবি তাই। তুই শুধু আমার সাথে থাকিস। তোর এই দুষ্টুমি, তোর এই পাগলামি ছাড়া আমি সত্যিই অচল। আর কোনোদিন আমাকে সন্দেহ করবি? আমি আমার নিজের চোখকে অবিশ্বাস করতে পারি, কিন্তু তোকে না। তুই আমার প্রথম ভালোবাসা, আর তুই আমার শেষ। আর কোনো নীলা বা মায়ার দিকে তাকাবি? আরে বাবা, আমার নিজের ঘরে এত সুন্দরী একটা পেতনি বউ থাকতে আমি অন্য পেতনির দিকে কেন তাকাবো? তুই আমাকে আবার পেতনি বললি? দাঁড়া, দেখাচ্ছি মজা। রোহিণী কৃত্রিম রাগ দেখিয়ে আরিয়ানকে খামচি দিতে গেল। আরিয়ান খিলখিল করে হেসে রোহিণীর 2 হাত ধরে তাকে শূন্যে তুলে নিল। রোহিণীও হাসতে হাসতে আরিয়ানের গলায় হাত জড়িয়ে ধরল। মোমবাতি স্নিগ্ধ আলোয় দুজনের ছায়া এক হয়ে মিশে গেল। অনেক ঝড় তুফান, ষড়যন্ত্র আর কান্নার পর অবশেষে তাদের ভালোবাসার জয় হলো। দুষ্টু বান্ধবী আজ সত্যি আরিয়ানের জীবনে সবচেয়ে রোমান্টিক এবং ভালোবাসার বউ হয়ে চিরকালের জন্য তার বুকে জায়গা করে নিল। দুজনের এই মিষ্টি হাসির শব্দে যেন পুরো পৃথিবীর সব দুঃখ মুছে গেল।